আচ্ছা, জয়েন হয়ে গেছে, ঠিক আছে। দেখো আমরা কোথায় শুরু করেছিলাম? না, শুরু করেছিলাম আমরা হচ্ছে অগাস্ট লসের প্রফিট ম্যাক্সিমাইজেশন যে থিওরি, সেই থিওরি দিয়ে। আমি একটু রিভিশন করে দিচ্ছি প্রথম থেকে। তত্ত্বটা কোথার উপরে বেস করে লেখা? যেহেতু অগাস্ট লস একজন জার্মান অর্থনীতিবিদ ছিলেন, ওই জন্য অবশ্যই তত্ত্বটা জার্মানের উপর লেখা। ঠিক আছে, জার্মানি ছিল ওনার স্টাডি এরিয়া। ঠিক আছে, এখন জার্মানির বিভিন্ন শহর ঘুরে ঘুরে উনি 150টা কমোডিটির আইডেন্টিফাই করেছিলেন প্রোডাকশন সেন্টার। সেই প্রোডাকশন সেন্টার গুলো থেকে বিভিন্ন ডাটা কালেকশন করেছিলেন। কালেকশন করার পর ওনার যে তত্ত্ব, প্রফিট ম্যাক্সিমাইজেশন তত্ত্ব, সেই তত্ত্বটা দিয়েছিলেন 1940 সালে। কিন্তু 1940 সালে যখন দিয়েছিলেন তত্ত্বটা কি জার্মান ভাষায় লেখা ছিল। জার্মান ভাষায় লেখার জন্য ম্যাক্সিমাম লোক সেটা বুঝতে পারেনি। পরবর্তীতে 1954 সালে অধ্যাপক জার্মানিরই এক অর্থনীতিবিদ হচ্ছে গিয়ে ওগলম সেটাকে ইকোনমিক্স অফ লোকেশন নামে সেটাকে পাবলিশ করেন। পাবলিশ করার পর তত্ত্বটার প্রাসঙ্গিকতা কিন্তু আমাদের বর্তমান সমাজে কিন্তু ছড়িয়ে পড়ে। ঠিক আছে, এটা গুলো হচ্ছে বেসিক কিছু ইনফরমেশন। এবার আমরা বলছিলাম, যেটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে কি তত্ত্বের কিছু অবজেক্টিভ। আমি প্রত্যেকটা যখন তত্ত্ব পড়াই আমি বলেছি যে প্রত্যেকটা তত্ত্বের অবজেক্টিভ জানা কিন্তু জরুরি। যদি অবজেক্টিভ বুঝতে পারো বা অবজেক্টিভ জানতে পারো, সেক্ষেত্রে কি হয়, পুরো তত্ত্বটা জলের মতো পরিষ্কার হয়ে যায় যে তত্ত্বটাতে প্রবক্তা কি বলতে চেয়েছেন। ঠিক আছে, এক্ষেত্রে প্রথম অবজেক্টিভ কি ছিল? না, শিল্প কোথায় স্থাপন করা যাবে। প্রথম অবজেক্টিভ ছিল শিল্প কোথায় স্থাপন করা যাবে। তাহলে আমরা লিখছিলাম শিল্প কোথায় স্থাপন করা যাবে। ঠিক আছে, স্থাপন করা যাবে। দু নম্বর অবজেক্টিভ হচ্ছে কি যে বাজারের আকৃতি কেমন হবে। বাজারের আকৃতি কেমন হবে, বাজারের আকৃতি কেমন হবে, এগুলো পরে পরে আসবো। ঠিক আছে, যখন তত্ত্বের দিকে আরো ভেতরে যাব তখন হচ্ছে গিয়ে আরো এই ব্যাপারগুলো আরো আমরা ডিটেলসে আসবো। ঠিক আছে, তো এইগুলো গেল অবজেক্টিভ। এইবারে যে কোনো তত্ত্বের কিছু পূর্ব শর্ত থাকে বা অ্যাজাম্পশনস থাকে। ঠিক আছে, যে কোনো তত্ত্বের কিন্তু অ্যাজাম্পশনস থাকে বা অনুমান থাকে। সেই অনুমানগুলো যদি ঠিকঠাক ভাবে পালিত হয় তখন কিন্তু সেই ক্ষেত্রে সেই তত্ত্বটা কিন্তু প্রযোজ্য হয়। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রথম অনুমান কি ছিল? তত্ত্বটির প্রথম অনুমান ছিল আমরা বলতে পারি পূর্ব শর্ত। এই অনুমানগুলোই কিন্তু বিশেষভাবে আলোচনাযোগ্য। অনুমান কি ছিল? না, প্রথম অনুমান ছিল হচ্ছে গিয়ে যে একটা আইসোট্রপিক সারফেস বা হোমোজেনিয়াস সারফেস। আইসোট্রপিক সারফেস কি আমরা বলতে পারি সংক্ষেপে যে একটা আইসোট্রপিক সারফেস। এটা কি আইসোট্রপিক সারফেসটা? আইসোট্রপিক সারফেস হচ্ছে গিয়ে যেখানে যেখানে কোন একটা অঞ্চলের ভৌগোলিক 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 দিক দিয়ে একই রকম, ভৌগোলিক দিক দিয়ে একই রকম, তার মানে হচ্ছে গিয়ে একই রকম। তার মানে এখানের জলবায়ু, এখানের ভূপ্রকৃতি, ঠিক আছে, এখানের জলবায়ু এখানের ভূপ্রকৃতিটা একই রকম, সেটাকেই বলা হচ্ছে গিয়ে আইসোট্রপিক সারফেস। 2 নম্বরে উনি কি বলছেন? 2 নম্বরে বলছেন যে চাহিদা। তার আগে একটা এখানে বলে দিই 2 নম্বরটা। উনি কি বলেছেন? উনি বলেছেন যে হচ্ছে কি চাহিদা, যে পণ্যটা বিক্রি হবে চাহিদা বর্তমান। এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমরা অগাস্ট লসের যে তত্ত্বটা পড়ছি, ঠিক আছে, এই তত্ত্বটা হচ্ছে গিয়ে ওয়েবারের তত্ত্ব এবং হচ্ছে গিয়ে সেন্ট্রাল প্লেস থিওরি বাই ক্রিস্টোলার। ঠিক আছে, কেন্দ্রীয় সংস্থান তত্ত্বের হচ্ছে কি মডিফিকেশন। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে অগাস্ট লসের যে তত্ত্বটা সেটা হচ্ছে ওয়েবারের তত্ত্বের মডিফিকেশন, এবং তার সাথে হচ্ছে গিয়ে তোমার সেন্ট্রাল প্লেস থিওরি বাই হচ্ছে কি ক্রিস্টোলারের সেই তত্ত্বের হচ্ছে কি মডিফিকেশন। এই তত্ত্বটার প্রধান, আমি কি বললাম যে প্রথমে শুরুর আগে কি বলেছিলাম যে ওয়েবার বলেছিলেন ন্যূনতম পরিবহনের কথা, যেখানে পরিবহন ব্যয় সব থেকে কম হবে সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি সেটা হবে। ইনি কি বলছেন? ইনি সব থেকে বেশি জোর দিচ্ছেন চাহিদাতে। চাহিদা যদি থাকে, যদি কোনো একটা জিনিসের চাহিদা থাকে তাহলে কি কোনো একটা প্রোডাকশন সেন্টার সেটাকে সব থেকে বেশি উৎপাদিত করবে। উৎপাদিত যদি সব থেকে বেশি করে তাহলে সেটা সব থেকে বেশি বিক্রি হবে। ঠিক আছে, যেহেতু চাহিদা রয়েছে মানে সেটার বিক্রি বেশি হবে। আর বিক্রি যদি বেশি হয় তাহলে কি হবে? তাহলে সেখান থেকে প্রফিট বেরোবে। তাহলে এই তত্ত্বটার মেন বেস হচ্ছে কি চাহিদা, ডিমান্ড। সবসময় উনি কিন্তু চাহিদার কথা বলেছেন। তত্ত্বটা দেখবে কোথাও কিন্তু শ্রমিকের কথা, শ্রমিকের উৎসের কথা বা লেবারের মজুরির কথা কিন্তু বলা নেই, কিন্তু তত্ত্বটার কোথাও কিন্তু বলা নেই। ঠিক আছে, তাই জন্য হচ্ছে গিয়ে 2 নম্বরে উনি কি বলছেন? চাহিদা বর্তমান। ওনার মধ্যে যদি চাহিদা না থাকে, কোন একটা কমোডিটির চাহিদা যদি না থাকে তাহলে কি হচ্ছে? তাহলে সেই ইন্ডাস্ট্রিটা কিন্তু প্রফিট করতে কিন্তু পারবে না।
3 নম্বর উনি বলছেন যে বাজার হচ্ছে কি একচেটিয়া, বাজার একচেটিয়া, তার মানে হচ্ছে কি বাজার হচ্ছে মনোপলিস্টিক, বাজার একচেটিয়া। বাজার একচেটিয়া বলতে উনি বলেছেন হচ্ছে কি মনোপলিস্টিক, তার মানে হচ্ছে গিয়ে একটা প্রোডাক্ট শুধুমাত্র একটা কোম্পানি বিক্রি করছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা আগের দিন বলেছিলাম যে বাজার পারফেক্ট কম্পিটিশনে কি হয়, অনেকগুলো হচ্ছে কি তোমার কোম্পানি থাকে, একই রকম প্রোডাক্ট কিন্তু বিক্রি করে। এখানে বাজার একচেটিয়া মানে হচ্ছে কি মনোপলিস্টিক, মানে হচ্ছে কি কোনো একটি মাত্র হচ্ছে কি তোমার প্রোডাকশন সেন্টার থাকবে, মানে যে বিক্রেতা থাকবে, যে বিক্রি করবে, ঠিক আছে। কিন্তু বায়ার কিন্তু যারা হচ্ছে কি তোমার কিনবে, মানে বায়ার কিন্তু অনেক থাকবে। তার মানে হচ্ছে কি এখানে একটি মাত্র প্রোডাকশন সেন্টার থাকবে, সেই প্রোডাকশন সেন্টারকে বেস করে সেই প্রোডাকশন সেন্টারটা অনেককে কিন্তু সুবিধা দেবে, এটাকেই বলা হয় বাজার একচেটিয়া। তারপরে বলা হচ্ছে কি তোমার বাজার থেকে যত দূরে যাবে, বাজার থেকে যত দূরে যাবে, বাজার থেকে যত দূরে যাবে, যত দূরে যাবে, যত দূরে যাবে ততই ততই চাহিদা কমতে থাকবে। কিসের চাহিদা কমতে থাকবে? কিসের চাহিদা কমতে থাকবে? কিসের চাহিদা কমতে থাকবে? এখানে দেখো, এখানে হচ্ছে গিয়ে ধরো একটা সেন্টার আছে, এখানে হচ্ছে একটা প্রোডাকশন সেন্টার আছে, ধরো এ সেন্টার, এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে এ, এই সেন্টারে ধরো এই পেনটা তৈরি হচ্ছে, এই পেনটা তৈরি হচ্ছে। এবারে এটা হচ্ছে কি ধরো 5 কিলোমিটার, এটা 10 কিলোমিটার। এবারে কি হচ্ছে এই সেন্টারে যেখানে কোন একটা প্রোডাক্ট উৎপন্ন হবে, সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে কি তোমার পরিবহন কস্ট এখানে লাগছে না, পরিবহনের জন্য কোনো মূল্য দিতে হচ্ছে না। তাই জন্য কি হবে, তাই জন্য হচ্ছে কি তোমার এই পেনটার দাম সব থেকে বেশি কোথায় কম হবে, সব থেকে বেশি এই যে প্রোডাকশন সেন্টার, এই সেন্টারে কিন্তু এই পেনটার দাম কিন্তু কম হবে। যত তুমি ডিস্টেন্সে যাবে, 5 কিলোমিটার চলে গেলে, এদিকে 10 কিলোমিটার চলে যাবে, তত কি হচ্ছে, তত তোমার তার সাথে প্রোডাকশন কস্টটা কিন্তু চেপে যাচ্ছে, মানে এটার সাথে প্রোডাকশন কস্টটা অ্যাড হচ্ছে। প্রোডাকশন কস্টটা যে অ্যাড হবে, তাহলে কি হচ্ছে এই পেনটার মূল্যটা, সরবরাহ মূল্যটা আরো বাড়বে, মানে যেটা ডেলিভারি রেট সেটা আরো বাড়বে। এখানে হয়তো যে পেনটা 10 টাকায় বিক্রি হচ্ছে, 10 টাকায় বিক্রি হচ্ছে, এটা হচ্ছে সেখানে 15 টাকায় বিক্রি হবে। তাহলে কি হচ্ছে, এখানে সব থেকে কম টাকায় বিক্রি হচ্ছে, কম টাকায় বিক্রি হওয়ার জন্য কি হবে, এখানে সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে এই পেনটা সব থেকে বেশি বিক্রি হবে, এখান থেকেও লোক ছুটে আসবে এই 10 টাকায় পেনটা কেনার জন্য। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যত বাজার থেকে যাবে, তত হচ্ছে গিয়ে কোনো একটা কমোডিটির বা কোনো একটা প্রোডাক্টের চাহিদাটা তোমার আস্তে আস্তে কিন্তু কমে আসবে। চাহিদা কমে আসবে কেন না, হচ্ছে কি তোমার দামটা আস্তে আস্তে কমে যাবে, সরি দামটা আস্তে আস্তে বেড়ে যাবে। একটা সময় আসবে যখন এখানে ধরো 50 টাকা হয়ে যাবে এই পেনটার দাম, তখন এই পেনটা কি 50 টাকা আর কিনবে? তখন আর কিনবে, তখন সে অন্য কোনো একটা সেন্টার খোঁজার চেষ্টা করবে যেখানে এই পেনটার দাম, এই পেনটার দাম 15 টাকা কি 12 টাকা কি 10 টাকায় পাওয়া যাচ্ছে। এটা একটা গেল। তারপর হচ্ছে কি পরিবহন ব্যয়। দেখো এইখানে একটা কনসেপ্ট আছে, 4 নম্বর, এটা মুছে দিচ্ছি। পরিবহন ব্যয় সব দিক দিয়ে সমান, পরিবহন ব্যয় সব দিক দিয়ে সমান, পরিবহন ব্যয় সব দিক দিয়ে সমান, ব্যয় সব দিক দিয়ে সমান, পরিবহন ব্যয় সব দিক দিয়ে সমান। তার মানে হচ্ছে কি ধরো একটা সেন্টার আছে, সাপোজ এখানে একটা সেন্টার আছে, এই সেন্টার থেকে যদি তুমি এইদিকে যাও 5 কিলোমিটার বা 1 কিলোমিটার গেলে তোমার খরচা হচ্ছে 5 টাকা। এইদিকে যদি তুমি 1 কিলোমিটার যাও, এইদিকে যদি 1 কিলোমিটার যাও তাহলে 5 টাকা, এইদিকে যদি 1 কিলোমিটার যাও তবু হচ্ছে কি 5 টাকা, 5 টাকা, এইদিকে গেল 5 টাকা। এই তোমার চারিদিকে কোন একটা সেন্টারের চারিদিকে এটা নির্দিষ্ট যদি দূরত্বে যাও, নির্দিষ্ট দূরত্বে যাও, তাহলে কি হবে, তাহলে হচ্ছে গিয়ে পরিবহনের যে ব্যয়টা, সেই ব্যয়টা চারিদিক দিয়ে কিন্তু সমান থাকবে, এই অঞ্চল বরাবর সমান থাকবে বা এই রেখা বরাবর সমান থাকবে। তাই জন্য বলেছে যে পরিবহন ব্যয় সব দিক দিয়ে সমান। এরপরে আছে গিয়ে এখানের জনসংখ্যার ভৌগোলিক বন্টন তারতম্যহীন। পরেরটা আছে জনসংখ্যার বন্টন, জনসংখ্যার বন্টন তারতম্যহীন। তার মানে কি, এখানে বলছে যে পপুলেশন থাকবে, যে পপুলেশনটা থাকবে তার মধ্যে কোনো তারতম্য থাকবে না, তার মানে হচ্ছে গিয়ে যে ডিস্ট্রিবিউশনটা থাকবে তার মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। যেমন হচ্ছে কি জনসংখ্যা যদি সেখানে কোনো একটা হিউম্যান রেসের প্রজাতি থাকে, যে ধরো
প্রোটো অস্ট্রেলিয়েড থাকে বা মঙ্গোলয়েড থাকে বা নেগ্রিডো থাকে, তাহলে হচ্ছে কি সেই জনসংখ্যাটা সেই প্রোটো অস্ট্রেলিয়েডই থাকবে। তার মানে হচ্ছে কি যে জনসংখ্যাটা ওই অঞ্চলের মধ্যে আছে, তার রুচি, তার সংস্কৃতি, তার বিবেচনা করার ক্ষমতা হচ্ছে কি একই রকম। এটা হচ্ছে কি জনসংখ্যার বন্টন তারতম্যহীন। পরে হচ্ছে গিয়ে পরের পয়েন্টে আমরা যাব। পরের একটা এজাম্পশন হচ্ছে গিয়ে যে এখানের মানুষগুলো হবে রেশনাল। মানুষ হচ্ছে গিয়ে রেশনাল, তার মানে হচ্ছে গিয়ে মানুষ বা ইকোনমিক, মানুষ হবে ইকোনমিক, ইকোনমিক ম্যান, ইকোনমিক ম্যান। এখানে ইকোনমিক ম্যান বলতে হচ্ছে গিয়ে মানুষ সবসময় প্রফিট দেখবে। মানুষ বলতে যে প্রোডাকশন হাউসের মালিক সেও, আবার যে কিনছে কিন্তু সেও, যে কিনবে আর কি সেও হচ্ছে ইকোনমিক। তার মানে হচ্ছে কি যেখানে লাভ বেশি আছে সেখানেই কিন্তু সে যাবে। ঠিক আছে, যেখানে লাভ বেশি আছে সেখানেই কিন্তু যাবে। তার মানে এখানে বলা হচ্ছে যে মানুষ হচ্ছে কি তোমার যুক্তিবাদী। ঠিক আছে, এইবারে দেখো তারপরে আছে কি তোমার আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে এখানে আরেকটা বলা দরকার যে বিভিন্ন বস্তুর থ্রেশহোল্ড এবং রেঞ্জ বিভিন্ন। দেখো এই কনসেপ্টগুলো দেখো, বিভিন্ন বস্তুর রেঞ্জ, বিভিন্ন বস্তুর রেঞ্জ, এগুলো কিন্তু বইয়ে নেই দেখবে। বিভিন্ন বস্তুর রেঞ্জ, বারবার বলছি বইয়ে থাকবে না কিন্তু। বস্তুর রেঞ্জ, রেঞ্জ এবং আচ্ছা ইংরেজি বাংলা লিখছি, অসুবিধা হবে না, তোমরা একটু কষ্ট করে লিখে নিও। ঠিক আছে, থ্রেশহোল্ড, বিভিন্ন বস্তুর রেঞ্জ এবং থ্রেশহোল্ড বিভিন্ন। এটা কি, এটা কি কি বলেছে? বিভিন্ন বস্তুর রেঞ্জ এবং থ্রেশহোল্ড হচ্ছে গিয়ে বিভিন্ন। তার মানে দেখো যদি আমি এটাকে ইলাবোরেট করি কি হবে জিনিসটা, ধরো এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে। প্রোডাকশন সেন্টার হচ্ছে কি এখানে কোন একটা তোমার হচ্ছে কি উৎপাদন হচ্ছে এই সেন্টার থেকে। এই সেন্টার থেকে হয়তো 5 কিলোমিটার দূর থেকে লোক হচ্ছে গিয়ে ধরো এই পেনটাকে নিতে আসছে। এই পেনটা ধরো এখানে প্রোডাকশন হচ্ছে, এটা প্রোডাকশন হাউস বা এখানে ইন্ডাস্ট্রি আছে। 5 কিলোমিটার দূর থেকে এই পেনটাকে লোকে নিতে আসছে। ঠিক এই দিক থেকে যেমন 5 কিলোমিটার থেকে আসছে, এই দিক থেকেও ধরো 4 কিলোমিটার, 4 কিলোমিটার দূর থেকে আসছে। আবার এই দিক থেকে ধরো আসছে 3 কিলোমিটার দূর থেকে। আবার এই দিক থেকে আসছে ধরো 6 কিলোমিটার দূর থেকে। ঠিক আছে, তার মানে একটা প্রোডাকশন সেন্টার আছে, সেই প্রোডাকশন সেন্টারে ধরো এই পেনটা এখানে উৎপন্ন হচ্ছে। এই পেনটাকে কিনতে 5 কিলোমিটার থেকে এইদিকে 5 কিলোমিটার থেকে আসছে, এদিক থেকে আসছে 4 কিলোমিটার, এদিক থেকে আসছে 6 কিলোমিটার, এন্ড এদিক থেকে আসছে 3 কিলোমিটার। তাহলে এই যে কতটা দূর থেকে লোকেরা এই পেনটাকে কিনতে আসছে, কতটা দূর থেকে লোকেরা এই পেনটাকে কিনতে আসে, তাহলে আমি যদি এটাকে একটা রেখা দিয়ে কানেক্ট করি, তাহলে একটা এরিয়া পাওয়া যাচ্ছে। দেখো ঠিক আছে, একটা এরিয়া পাওয়া যাচ্ছে না? এই এরিয়াটাকেই বলা হচ্ছে রেঞ্জ। এই এরিয়াটাকেই বলা হচ্ছে গিয়ে রেঞ্জ। বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রেঞ্জ। তার মানে এটা 5 কিলোমিটার, একবার আমি এক্সাম্পল বলেছি। কোনো কোনো ক্ষেত্রে সেটা 10 কিলোমিটার হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে সেটা 2 কিলোমিটারও কিন্তু নেমে আসতে পারে। এটা হচ্ছে গিয়ে রেঞ্জ। তার মানে কতটা দূর পর্যন্ত সে সেই মালটা দিতে পারছে। ঠিক আছে, ঠিকঠাক রেটে দিতে পারছে, যেখানে প্রফিট হচ্ছে। ঠিক আছে, কেউ তো আর লস করে কোনো কিছু দেবে না, যা কিছু দেবে সব প্রফিট বা মার্জিনাল রেখেই সমস্ত কিছু দেবে। এইবারে দেখো একটা কনসেপ্ট আছে থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড জিনিসটা কি? থ্রেশহোল্ড জিনিসটা হচ্ছে কি, ধরো এখানে আমি বলছি এখানে পেনের ইন্ডাস্ট্রি আছে বা পেনের কারখানা আছে। ঠিক আছে, এখন এই যে পেনের কারখানা বা ইন্ডাস্ট্রিটা আছে, এই যে ইন্ডাস্ট্রিটা যেটা আছে ওর তো কিছু প্রোডাকশন কস্ট, যেমন ধরো ইলেকট্রিসিটি আছে, সেখানে তোমার হচ্ছে কি মজুরি তোমার মজুরি লাগবে, বা হয়তো অন্য কিছু খরচা লাগবে। তো সেই খরচাটা কোথা থেকে পাবে? সেই খরচাটা পাবে এই পেন বিক্রি করে। সুতরাং এখানে যে প্রোডাকশন সেন্টারটা আছে, সেই প্রোডাকশন সেন্টারটা দেখছে আমি যদি প্রত্যেক দিন 1000 ইউনিট পেন বিক্রি করি, কত? 1000 ইউনিট আমি যদি পেন বিক্রি করি, তাহলে কি হচ্ছে, তাহলে আমার ইন্ডাস্ট্রির জন্য যে খরচা, ইন্ডাস্ট্রির জন্য যে খরচা সেটা কিন্তু উঠে যাচ্ছে, তার সাথে কিছু লাভ থাকছে, তার সাথে কিন্তু কিছু লাভ থাকছে। এই যে তোমার হচ্ছে কি প্রফিটের জন্য যতটা আমাকে বিক্রি করতে হচ্ছে, যতটা আমাকে বিক্রি করতে হচ্ছে, 1000টা পেন বিক্রি করতে হচ্ছে পার ডে আমাকে, এটাকে বলেছে থ্রেশহোল্ড। ঠিক আছে, এবার তুমি যদি বেশি বিক্রি করো তাহলে সেটা সম্পূর্ণ তোমার প্রফিটটা তোমার কাছে থাকবে, কিন্তু মিনিমাম তোমাকে 1000টা পেন কিন্তু বিক্রি করতেই হবে। 1000টা পেন তুমি যদি বিক্রি করতে না পারো, তাহলে জানবে গিয়ে এই ইন্ডাস্ট্রিটা এখানে সাস্টেন করা মুশকিল আছে। ঠিক আছে, তো এটাই এখানে রেঞ্জ এবং থ্রেশহোল্ড বলতে এটাই গেল। এইবারে দেখো পরের পয়েন্টে আমরা যাব। এগুলো সব কিন্তু অনুমান,
বা হচ্ছে গিয়ে প্রথমের দিকে যেগুলো ছিল এখান থেকে আমি হ্যাঁ থ্রেশহোল্ড আরেকবার একটু বলুন না। হ্যাঁ বলছি। থ্রেশহোল্ড মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রিকে সাস্টেন করতে গেলে যে অ্যামাউন্ট প্রোডাকশন করতে হবে সেটা। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ধরো এখানে ধরো একটা আমি বলছি, এখানে ধরো একটা প্রোডাকশন সেন্টার আছে, এ হয়তো ফ্যান বিক্রি করছে, ঠিক আছে, ফ্যান বিক্রি করছে, এর হয়তো পার ডে খরচা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি 1000 টাকা, ঠিক আছে, 1000 টাকা হচ্ছে কি খরচা। এইবারে দেখো ও হিসাব করলো যে ফ্যান হচ্ছে গিয়ে আমার দাম হচ্ছে গিয়ে 50 টাকা, আমি একবার এক্সাম্পল বলছি কি 300 টাকা করে ফ্যানের দাম, তাহলে ওকে পার ডে কতগুলো ফ্যান বিক্রি করতে হবে, পার ডে ওকে 4টে মিনিমাম ফ্যান বিক্রি করতে হবে, তাহলে 300 × 4 যদি করো কত হচ্ছে 1200 টাকা, 1200 টাকা, হ্যাঁ 1200 টাকা হবে, তাহলে ওর খরচা কত হয়েছে 1000 টাকা, 1000 টাকা খরচা হয়েছে ওর হচ্ছে গিয়ে তাহলে মিনিমাম প্রত্যেক দিন ওকে 4টে কিন্তু ফ্যান বিক্রি করতে হবে, তাহলে থ্রেশহোল্ড বলতে হচ্ছে গিয়ে সেই ইনকাম বা সেই হচ্ছে গিয়ে প্রফিট যেটা কোন একটা ইন্ডাস্ট্রি বা কোন একটা প্রোডাকশন সেন্টারকে হচ্ছে কি তোমার সেটাকে বিক্রি করতে হয়, তার মানে ওই ইন্ডাস্ট্রিটাকে বা ওই প্রোডাকশন সেন্টারকে সাস্টেন করতে গেলে যে পরিমাণ আমার প্রোডাক্ট বিক্রি করতে হবে সেটাকেই কিন্তু থ্রেশহোল্ড বলা হচ্ছে, ঠিক আছে। এবার তুমি বাড়াতেও পারো, বিক্রি বাড়াতেও পারো, ঠিক আছে, ওই জন্যই তো চাহিদার কথা বলা আছে, যদি চাহিদা বেশি থাকে, চাহিদা যদি বেশি থাকে তাহলে কি হবে, তাহলে বিক্রিও বেশি হবে, যদি বিক্রি বেশি হয় কি হবে, প্রফিট বেশি আসবে, এটাই তো প্রফিট ম্যাক্সিমাইজেশন। এখানে প্রফিট ম্যাক্সিমাইজেশন মানে কি, সব সময় যারা শিল্পপতি হন তারা কি চান, যে আমার সব থেকে বেশি প্রফিট আসুক, আমার এই প্রোডাক্টটা বাজারে সব থেকে বেশি বিক্রি হোক, এবং যদি বেশি বিক্রি হয় তাহলে কি হবে, বেশি বিক্রি হলে সেখান থেকে প্রফিটও বেশি আসবে, ব্যাপারটা বুঝতে পারছো তো, এই যে জিনিসটা এটাকেই বলা হচ্ছে থ্রেশহোল্ড। এইবারে পরের পয়েন্টে চলে আসবো, পরের পয়েন্টে চলে আসবো যে হচ্ছে কি কেন্দ্রীয় স্থান তৈরি হবে এবং উৎপাদকের সমাবেশ তৈরি করবে, কি হচ্ছে কি সেন্ট্রাল প্লেস, তার মানে কেন্দ্রীয় স্থান তৈরি হবে, কেন্দ্রীয় স্থান তৈরি হবে, এগুলো কিন্তু লিখে রাখবে, এগুলো বইও পাবে না, ঠিক আছে, কেন্দ্রীয় স্থান তৈরি হবে, তার সাথে কি না উৎপাদকের সমাবেশ, তার সাথে প্লাস উৎপাদকের সমাবেশ, উৎপাদকের সমাবেশ, কেন্দ্রীয় স্থান তৈরি হবে, তার মানে কি এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় স্থান তৈরি হবে, তার মানে কি হচ্ছে ধরো বিভিন্ন সেন্টার তৈরি হবে, প্রোডাকশন সেন্টার তৈরি হবে, ধরো এই একটা সার্টেন রিজিয়ন আছে, এই একটা সার্টেন অঞ্চল আছে, ঠিক আছে, এই একটা সার্টেন অঞ্চল আছে, এখন এই অঞ্চলটাতে ধরো এখানে একটা প্রোডাকশন সেন্টার গড়ে উঠলো, ওর হচ্ছে কি একটা রেঞ্জ তৈরি হবে যে এত কিলোমিটার পর্যন্ত ও কিন্তু ওর প্রোডাক্টটাকে ও কিন্তু ডেলিভার করতে পারবে প্রফিটেবল প্রাইসে, তাহলে প্রত্যেকটার হচ্ছে কি ধরে নেই প্রত্যেকটা সেন্টারের এরকম হচ্ছে কি তোমার সেন্টার তৈরি হবে, এবং প্রত্যেকটা সেন্টারের একটা করে মেন ফোকাল পয়েন্ট থাকবে, মেন একটা ফোকাল পয়েন্ট থাকবে, এটাকেই বলা হচ্ছে কি তোমার একটি কেন্দ্রীয় স্থান তৈরি হবে, একটি কেন্দ্রীয় স্থান সেন্ট্রাল প্লেস, যে সেন্ট্রাল প্লেসটি আশেপাশের যে অঞ্চলগুলো এই আশেপাশের অঞ্চলগুলোকে সুবিধা দেবে, এই আশেপাশের অঞ্চলগুলোকে কিন্তু সুবিধা দেবে, এটা ধরো এ সেন্টার, এ 5 কিলোমিটার পর্যন্ত তোমার সার্ভিস দিচ্ছে, এ একটা বি সেন্টার আছে, এ হচ্ছে কি 10 কিলোমিটার পর্যন্ত এর পরিষেবা দিচ্ছে, এটা সেন্টার সি আছে, সেন্টার সি কি সেন্টার সি হচ্ছে কি 15 কিলোমিটার পর্যন্ত সেবা দিচ্ছে, এইরকম ভাবে কিন্তু কেন্দ্রীয় স্থান তৈরি হবে এবং উৎপাদকের সমাবেশ, তার মানে কি হচ্ছিল প্রথম থেকে শুরু হবে একচেটিয়া মার্কেট, পরবর্তী ক্ষেত্রে সেই মার্কেটটা আস্তে আস্তে মনোপলিস্ট সরি পারফেক্ট কম্পিটিশনে পরিণত হবে, কিন্তু পারফেক্ট কম্পিটিশন পুরো অঞ্চলটার ক্ষেত্রে হবে, এই রিজিয়নটাতে কেউ কি থাকবে, এই রিজিয়নটাতে একচেটিয়াই থাকবে, এই অঞ্চলের যে মানুষগুলো বাস করছে এরা কখনোই এখানে যাবে না কিনতে, তার কারণ হচ্ছে কি এখানে যদি কিনতে যায় তাহলে তার খরচা সব থেকে বেশি পড়ে যাবে, সে সবসময় চেষ্টা করবে যে আমি এই অঞ্চলটা থেকেই তার যে প্রয়োজনীয় দ্রব্যগুলো সেগুলো সে কিনতে থাকবে, সুতরাং মাঝখানের যে অঞ্চলটা যেটা সমস্ত কিছু পরিষেবা দিচ্ছে সেটা কেন্দ্রীয় স্থান হিসেবে পরিগণিত হবে, এবং এবং হচ্ছে গিয়ে একটা টোটাল যে অঞ্চলটা থাকবে সেই অঞ্চলটাতে অনেকগুলো উৎপাদকের সমাবেশ ঘটবে, এটা গেল এখানে। তারপরে আছে কি একটি কেন্দ্রীয় স্থান কিন্তু সবকিছু পরিষেবা দেবে না, ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি একটি কেন্দ্রীয় স্থান, একটি কেন্দ্রীয় স্থান বা সেন্ট্রাল প্লেস
কেন্দ্রীয় স্থান সবকিছুর পরিষেবা দেবে না, সবকিছুর পরিষেবা দেবে না। তার মানে হচ্ছে কি ধরো দেবে না, এটা কি ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে কি ধরো এখানে একটা সেন্টার আছে, প্রোডাকশন সেন্টার আছে, এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে, প্রোডাকশন সেন্টার এ, এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে, প্রোডাকশন সেন্টার বি। ঠিক আছে, এখন এই দুটো যে সেন্টার আছে, এই দুটো যে সেন্টার আছে, এই দুটো সেন্টার, একটা এ সেন্টার একটা হচ্ছে বি সেন্টার। ধরো এই এ সেন্টারটা ফ্যান তৈরি করছে, কি তৈরি করছে? ফ্যান তৈরি করছে, একটা মাত্র কমোডিটি তৈরি করছে। এই বি সেন্টারটা যে আছে সেটা হচ্ছে ফ্রিজ তৈরি করছে, ফ্রিজ। তার মানে দেখো প্রত্যেকটা সেন্টার বলেছে, প্রত্যেকটা সেন্টার কিন্তু তোমার আলাদা আলাদা কমোডিটির কিন্তু উৎপাদন করবে। এই যে সেন্টারটা এখানে হচ্ছে কি ফ্যান, ফ্যানের সাথে কিন্তু ফ্রিজ তৈরি করছে না। এই যদি শুধুমাত্র ফ্যান করে তাহলে ফ্যানেই করবে, যদি ফ্রিজ প্রোডাকশন করছে তাহলে শুধুমাত্র কিন্তু ফ্রিজেই প্রোডাকশন করবে। এটাকেই বলা হচ্ছে যে একটি মাত্র কেন্দ্রীয় স্থান যে সবকিছুর পরিষেবা দেবে না। তার মানে একটি কেন্দ্রীয় স্থান শুধুমাত্র একটি জিনিসেরই পরিষেবা দেবে। ঠিক আছে, এখন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই অবধি ক্লিয়ার হয়েছে? এখানে পরের পয়েন্টে আমরা চলে যাব। দেখো পরের পয়েন্টে যাব, কোথাও কিছু অসুবিধা থাকলে বলবে, আমি রিপিট করব। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে বস্তুর দাম বাড়লে, সরি, বস্তুর দাম কমলে চাহিদা বাড়বে। এটা কি? বস্তুর দাম কমলে, বস্তুর দাম কমলে চাহিদা বাড়বে, এটা নর্মাল জিনিস তো। চাহিদা বাড়বে, চাহিদা বাড়বে। তার মানে এখানে বলা হচ্ছে যদি কোনো বস্তুর দাম কমে যায়, ধরো এই পেনটা আমি বলছি এই সেন্টারে বিক্রি হচ্ছিল, এই সেন্টারে বিক্রি হচ্ছিল এই পেনটা 10 টাকা দাম। ঠিক আছে, সামগ্রিকভাবে 5 কিলোমিটার ডিস্টেন্সে এই পেনটা বিক্রি হচ্ছিল 15 টাকায়, 15 টাকায় বিক্রি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই পেনটার দাম এখানে 8 টাকা হয়ে গেল, এখানে হয়ে গেল 10 টাকা। তাহলে কি হয়, এখানে যে মানুষগুলো, এখানে যে মানুষগুলো থাকবে, সে কি করবে? সেই এই অঞ্চল থেকে, সেই এই অঞ্চল থেকে এই পেনটা, এই পেনটার চাহিদাটা আরো আস্তে আস্তে বাড়বে। চাহিদা যদি বাড়ে, আমি কি বলেছি, যদি চাহিদা বাড়ে কি হবে? চাহিদা যদি বাড়ে তাহলে কোম্পানিটার কিন্তু প্রফিট হবে। বারবার মনে রাখবে চাহিদার সাথে কিন্তু প্রফিট জড়িয়ে আছে, ওই জন্যই হচ্ছে গিয়ে প্রফিট ম্যাক্সিমাইজেশন। প্রফিট ম্যাক্সিমাইজেশনের সাথে চাহিদার কিন্তু সম্পর্ক ওতপ্রোত। যদি চাহিদা বাড়ে প্রফিট বাড়বে, চাহিদা কমে প্রফিট কমবে। কিন্তু এটা মনে রাখবে, এটাই হচ্ছে কি অগাস্ট ল্যাসের যে তত্ত্ব, সেই তত্ত্বের কিন্তু মূল ভিত্তি যে চাহিদা। মনে রাখবে চাহিদা, চাহিদা ছাড়া কিন্তু তত্ত্বটা এগোবে না এক ফোঁটাও। ঠিক আছে, সুতরাং এই পেনটার দাম যদি হুট করে এখানে কমে যায়, তখন মানুষজন কি চাইবে? এই কিছুদিন আগে ধরো, ফর এক্সাম্পল বলছি তোমাদেরকে, কিছুদিন আগে সরষের তেলের দাম প্রচুর বেড়ে গেছিল, 180 টাকা 190 টাকা হয়ে গেছিল। ঠিক যখন একটু কমে গেল, একটু কমে গেল 150-এ চলে আসলো, তখন কি হয়েছিল? মানুষ কেনার জন্য হুড়োহুড়ি, কেউ একটু বেশি করে কিনে রাখছিল, ঠিক আছে, কেউ অনেক বেশি করে কিনে রাখছিল। এই যে এটাও কিন্তু একটা বিজনেস পলিসি। ঠিক আছে, এই জিনিসটাকে, এই যে বস্তুর দাম কমলে চাহিদা বাড়বে, এটির সাহায্যে কিন্তু ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, তাহলে এই কটা গেল কিন্তু মেন অনুমান, এবং হচ্ছে গিয়ে কোনো একটা অঞ্চলকে ইকোনমিক্যালি সাস্টেন করার জন্য এই অনুমানগুলো বা এই পূর্ব শর্তগুলো কিন্তু প্রয়োজন। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? যাদের কিছু অসুবিধা থাকে যদি আছে তাহলে জানাও। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার তো? ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে। ঠিক ঠিক, অসুবিধা থাকলে বারবার বলবে, আমি বারবার বলবো। এগুলো এত ডিটেলসে পড়াচ্ছি কারণ ভেতর থেকে যদি কোশ্চেন দেয় তখন কিন্তু অসুবিধায় পড়বে। আর আরেকটা কথা বলি, আমি যে নোটস গুলো দেবো পিডিএফ, সেক্ষেত্রে কিন্তু এখানে এত ডিটেলস থাকবে না নোটসে। যখন আমি বোর্ড ওয়ার্ক করবো, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা খাতায় লিখে নিতে পারো আর কি। আমি ওই জন্যই বলি যখন ক্লাস করাবো তোমরা খাতা নিয়ে বসবে, খাতা নিয়ে বসে যে সমস্ত বিষয়গুলো মনে হবে ইম্পর্টেন্ট সেগুলো লিখে রাখবে। ঠিক আছে, লিখে রাখবে এবং সেগুলো পরে রিভিশন করলে দেখবে পুরো তত্ত্বটা কিন্তু হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা যাব হচ্ছে কি তোমার যে বাজারের আকৃতি। ঠিক আছে, বাজারের আকৃতি, বাজারের আকৃতি তার মানে বাজার কিভাবে হেক্সাগোনাল হবে। তার মানে আমরা পয়েন্টে যাব যে বাজারের আকার ও আকৃতি। তাহলে বাজারের আকার, বাজারের আকার
ও ঠিক আছে। যদি বোর্ডের লেখা বুঝতে অসুবিধা হয় তাও বলবে, অনেক সময় লাইট অসুবিধা হয় তো। বাজারের আকার ও আকৃতি, এক্ষেত্রে আমরা তিনটে অবস্থার কথা বিবেচনা করতে পারি। তার আগে বাজারের আকার ও আকৃতি বলার আগে আমি একটু স্পেশাল ডিমান্ড কোণ নিয়ে একটু বলে দিই। ঠিক আছে, স্পেশাল ডিমান্ড কোণ, দেখো এখানেও কিন্তু সেই ডিমান্ড কথাটি যুক্ত আছে, চাহিদা কথাটি কিন্তু যুক্ত আছে। ধরো ধরো এখানে একটা, আগে আমি স্পেশাল ডিমান্ড কোণের বিষয়টা বলে দিই যে ব্যাপারটা কি হচ্ছে। ধরো এখানে একটা প্রোডাকশন সেন্টার আছে, প্রোডাকশন সেন্টার এ, ঠিক আছে। এর রেঞ্জ কতটা, আমি রেঞ্জের কথা বললাম। রেঞ্জ হচ্ছে গিয়ে যতটা ডিস্টেন্স অবধি তোমার মালটা বিক্রি হচ্ছে, বা যতটা অঞ্চল থেকে লোক সেই মালটাকে নিতে আসছে, সেটাকে আমরা রেঞ্জ বলি। রেঞ্জ যেমন এদিকে থাকবে, একটা দিকে তো রেঞ্জ থাকবে না, রেঞ্জ কিন্তু চারিদিকে থাকবে। রেঞ্জ এদিকেও থাকবে, ঠিক আছে, রেঞ্জ এদিকেও থাকবে, এখন রেঞ্জ এদিকেও থাকবে, এখন রেঞ্জ এদিকেও থাকবে। সুতরাং এই রেঞ্জ গুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা সার্কেল পাবো। ঠিক আছে, একটা সার্কেল আমরা পাবো, এরকম একটা বৃত্ত পাবো। ঠিক আছে, একটা বৃত্ত পেলাম। এখন ব্যাপার হচ্ছে কোনো প্রোডাকশন সেন্টার থেকে কোনো একটা প্রোডাক্ট যখন উৎপন্ন হয়, তার সব থেকে দাম কোথায় কম থাকে? দাম সবসময় অলওয়েজ লো থাকে কোথায়? এই সেন্টারে সবসময় দাম তোমার হচ্ছে গিয়ে তোমার কম থাকে। তাহলে আমি এগুলো মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আরো। ঠিক আছে, এটা থাক। এখন ব্যাপার হচ্ছে গিয়ে এই সেন্টারের দাম কম, দাম কম তার মানে কি? দাম কমে এখানে চাহিদা বেশি থাকবে, কম দামে পাচ্ছে, মানুষ কিনবে। ঠিক আছে, সেই জন্য কি এখানে ডিমান্ড বলছে, এখানে ডিমান্ড সব থেকে বেশি থাকবে, ডিমান্ড কিন্তু সব থেকে বেশি থাকবে। এখন যত দূরে যাবে, যত দূরের দিকে যাবে, তত কি হবে? ডিমান্ড মানে চাহিদা কমে আসবে। কেন কমে আসবে? কারণ এটাকে ট্রান্সপোর্ট কস্ট লাগে, পরিবহন একটা খরচা লাগে। ঠিক আছে, সেই পরিবহন খরচা যত তুমি দূরে যাবে, আস্তে 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 কিন্তু বেড়ে বেড়ে যাবে পরিবহন কস্টটা। যদি এখানে 5 টাকায় কোনো প্রোডাক্ট বিক্রি হয়, সেন্টারে যদি 5 টাকায় কোনো প্রোডাক্ট বিক্রি হয়, তাহলে সেইটা যদি হচ্ছে কি এখান অব্দি যাও, ধরো 10 কিলোমিটার চলে গেলে, তখন সেটা কি আর 5 টাকা থাকবে? সেটা বেড়ে হয়তো 25 টাকা থাকবে। এখানে যদি 25 টাকা থাকে, 25 টাকায় বিক্রি হয় কোন একটা প্রোডাক্ট, তাহলে কি হবে? এখানে অলওয়েজ হচ্ছে কি তোমার চাহিদাটা সবসময় কম থাকবে। যত এখান থেকে সেন্টারের দিকে যাবে, তত আর কি চাহিদাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এখানে আকাশ ছোঁয়া চাহিদা থাকবে, সেই জন্য আমি একটা বড় এরকম লম্বা দাগ দিয়েছি। এবারে যত তুমি সেন্টার থেকে দূরের দিকে যাবে, একেবারে লাস্ট রেঞ্জ মানে কি এখানে তোমার প্রোডাক্টটা সব থেকে কম বিক্রি হচ্ছে, তাই জন্য এটাকে রেঞ্জ বলা হয়েছে। এটাকে ম্যাক্সিমাম লিমিটও বলতে পারি, যে লিমিট অবধি তোমার প্রোডাক্টটা ছড়াচ্ছে সেইটাকে বলা হচ্ছে কি রেঞ্জ। তাহলে এই রেঞ্জে আমি ধরে নেবো যে এই রেঞ্জে সব থেকে আমার চাহিদা সব থেকে কম এবং চাহিদা সব থেকে বেশি। তাহলে এই যে যেখানে চাহিদা সব থেকে বেশি এবং চাহিদা সব থেকে কম, এটাকে আমি যদি একটা কার্ভ দিয়ে যোগ করি, ঠিক আছে, যদি একটা কার্ভ দিয়ে যোগ করি, ঠিকঠাক হলো না কার্ভটা? ঠিক আছে, কার্ভটা যদি যোগ করি, তাহলে হচ্ছে কি যে আমরা অ্যাঙ্গেলটা পাবো সেটাকেই বলা হচ্ছে স্পেশাল ডিমান্ড কোণ। এবং এটা এদিকটাতেও থাকবে, এটা এদিকটাতেও থাকবে। এটা কারণ কেন হয়েছে? এটা ডিমান্ড চাহিদার জন্য এটা হয়েছে, এবং এটাকেই বলা হয় স্পেশাল ডিমান্ড কোড। ঠিক আছে, এই কনসেপ্টটা দূর করে দিলাম, একটু ছিল। এইবারে দেখো বাজারের আকার এবং আকৃতি, এখানে কি হয়েছে? বাজারের আকার এবং আকৃতি কিভাবে চেঞ্জ হয়। এখন এখানে তিনটে কন্ডিশনের কথা আমরা বলতে পারি যে বাজারের আকার এবং আকৃতি কেমন হবে। এখন প্রথম অবস্থাতে কি হবে? ধরো প্রথম অবস্থায় একটা সেন্টার গড়ে উঠবে, এরকম সেন্টার গড়ে উঠবে, এরকম একটা সেন্টার থাকবে, ঠিক আছে, এরকম থাকবে। এর চারিপাশে হচ্ছে কি ধরো ছোট ছোট আবার সাব সেন্টার থাকবে, ছোট ছোট থাকবে, এইদিকে থাকবে, সাব সেন্টার নয়, ধরো এই থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল ধরো এরকম সেন্টার গুলো আছে, ঠিক আছে, সেন্ট্রাল প্লেসের। এইবারে ধরো এগুলো হচ্ছে কি ফোকাল পয়েন্ট বা সেন্ট্রাল প্লেস। প্রথম অবস্থায় এটা কিন্তু বাজারের আকৃতি নিয়ে। এখন ব্যাপার হচ্ছে ধরো এটা হচ্ছে গিয়ে এ প্রোডাকশন সেন্টার, বা এখানে একটা কোনো কারখানা আছে এ বি সি, আমি দুটো তিনটে ধরে নিলাম। এখন ব্যাপার হচ্ছে কি প্রত্যেকটার যে গোল গোল যে সীমানাগুলো দেখা হয়েছে সেগুলো রেঞ্জ, প্রত্যেকটা এই পর্যন্ত তাদের প্রোডাক্টকে বা মালকে বিক্রি করে। এর ক্ষেত্রে এরকম হয়, এর ক্ষেত্রে এরকম, এক্ষেত্রেও ঠিক আছে। এরপরে এটাও সেম, এটাও সেম, এটাও সেম, এটাও সেম, প্রত্যেকটাই কিন্তু এইভাবে কিন্তু সেম হবে, প্রত্যেকটাই কিন্তু এইভাবে সেম হচ্ছে। তার মানে কি এই যে সেন্টারটা আছে তার যে প্রোডাক্টটা সে শুধুমাত্র এই অঞ্চলটার মধ্যেই বিক্রি করতে পারছে,
সে শুধুমাত্র এই অঞ্চলটার মধ্যেই বিক্রি করছে। বি কি, বি শুধু এই অঞ্চলটার মধ্যেই বিক্রি করছে। সি কি, সি শুধু এই অঞ্চলটার মধ্যেই কিন্তু তার প্রোডাক্টটাকে কিন্তু বিক্রি করছে। এক্ষেত্রে অসুবিধাটা কোথায়? এক্ষেত্রে অসুবিধাটা হচ্ছে যে দেখো মাঝখানে কিছু অঞ্চল থেকে যাচ্ছে, আনসার্ভ কিছু এরিয়া থেকে যাচ্ছে। এই যে কিছু আনসার্ভ এরিয়া, এই যে আনসার্ভ এরিয়া কিছু থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে, এখানে থেকে যাচ্ছে। এইখানের মানুষ যারা থাকবে, উনি পূর্ব শর্তে কি বলেছিলেন যে ম্যান ইজ রেশনাল, তেমন হচ্ছে ইকোনমিক ম্যান যুক্তিবাদী। সুতরাং এইখানের মানুষগুলো যারা থাকবে, এখানের মানুষগুলো যারা থাকবে তারা কি করবে? তারা কি এখানে কিনতে যাবে? কখনোই কিনতে যাবে না। এখানে সব থেকে বেশি তাদেরকে যদি অনেক তোমার হচ্ছে কি লাগবেই, প্রয়োজনীয় নেসেসারি বা প্রয়োজনীয় লাগবেই, তখন সে কিন্তু এখানে কিনতে যাবে। এখন ব্যাপার হচ্ছে এই যে ফাঁকা যে জায়গাগুলো থেকে যাচ্ছে, এই ফাঁকা জায়গা থাকা মানে হচ্ছে কি কোম্পানির লস। কোম্পানি তখন কি করবে? কোম্পানি চাইবে কি যে এই ফাঁকা জায়গাও যেন না থাকে, এই এরিয়া গুলো যেন সার্ভ হয়। তাতে সার্ভ করলে কি হবে? সার্ভ করলে কিন্তু আমার প্রফিট বেশি আসবে। তাহলে এটা প্রথম অবস্থা। কি লিখে রাখতে পারো? এটা প্রথম অবস্থা। দ্বিতীয় অবস্থায় কি হচ্ছে দেখো, দ্বিতীয় অবস্থাতে দ্বিতীয় অবস্থায় কি হবে? দ্বিতীয় অবস্থাতে এই যে সেন্টার গুলো আছে, মেন হচ্ছে কি যে সেন্ট্রাল যে হচ্ছে কি তোমার প্রোডাকশন সেন্টার গুলো আছে, সেই প্রোডাকশন সেন্টার গুলো ওভারল্যাপ করছে। দেখো এখানে ওভারল্যাপ করেছে, ধরো এটা এ, এটা বি, এটা সি, তিনটে ইন্ডাস্ট্রি আছে। তিনটে ইন্ডাস্ট্রি একে অপরের সাথে, ধরো ডি এর সাথে সবাই কিন্তু ওভারল্যাপ করেছে। এখন ওভারল্যাপ বিষয়টা কি? ওভারল্যাপ করা মানে হচ্ছে কি, ধরো ওভারল্যাপ করা মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি কম্পিটিশন বাড়ানো। মানে তখন আর তোমার হচ্ছে গিয়ে একচেটিয়া থাকছে না, তখন কিন্তু মনোপলি হয়ে যাচ্ছে। তার মানে কি এখানে এ এর মালও বিক্রি হবে, এখানে বি এর মালও বিক্রি হবে, এখানে ডি এর হবে, আর এখানে এই যে সেন্টারটা আছে তার মালও কিন্তু সেখানে বিক্রি হবে। তাহলে দেখো এখানে কি হবে? তাহলে এই যে অঞ্চলগুলো থাকবে যেগুলো ওভারল্যাপ করেছে, এই যে অঞ্চলগুলো এইগুলো ওভারল্যাপ করেছে, এই অঞ্চলগুলো যেগুলো ওভারল্যাপ করেছে, এখানে হচ্ছে গিয়ে এখানে যারা যারা হচ্ছে গিয়ে এই ইন্ডাস্ট্রি সেট আপ করছেন, যারা শিল্প স্থাপন করছেন, তারা চাইবেন এই ব্যাপারটা যাতে না হয়। এই ব্যাপারটা যাতে না হয়, এটা সমস্যা কিভাবে দূর করতে হবে? সুতরাং যদি গোলাকার বাজারের আকৃতিতে যদি গোল থাকে, বাজারের আকৃতি যদি গোল থাকে, তাহলে কি হচ্ছে? তাহলে একে অপরের সাথে বাজারগুলো ওভারল্যাপ করবে। ওভারল্যাপ করার ফলে কি হবে? তাদের প্রফিটটা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে। ঠিক আছে, এখানে মানুষ তো চয়েস পেয়ে যাবে যে আমি সি এর কাছে যাব না এর কাছে যাব। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে তখন শিল্পপতিরা কি বলেছি, সবসময় প্রফিট চায়, তারা সবসময় প্রফিট দেখার চেষ্টা করবে। সুতরাং এখানেও তারা প্রফিট খোঁজার চেষ্টা করবে। প্রফিট খোঁজার চেষ্টা করার জন্য তারা একটা উপায় বের করবে। কি উপায় বের করবে? যে মার্কেটটাকে আমরা গোলাকার করব না, মার্কেটটাকে আমরা কি রকম করব না, মার্কেটটাকে আমরা করব হেক্সাগন বা হেক্সাগোনাল মার্কেটে কিন্তু পরিণত করব। কি রকম? তাহলে এটা স্টেজ 1 আমরা বলতে পারি, এটা হচ্ছে গিয়ে স্টেজ 2। তাহলে হেক্সাগোনালে কি হবে? হেক্সাগোনাল মার্কেটে কি হবে? এটা মুছে দিচ্ছি আমি। স্টেজ 3 তে বাজারের যে আকৃতিটা সেটা হেক্সাগনে পরিণত হবে। ঠিক আছে, হেক্সাগন কিরকম হয়? হেক্সাগনে একমাত্র এই যে বাজারের আকৃতির যে সমস্যাটা উঠে এসছে, সেটা একমাত্র সমাধান হতে পারে কিসের মাধ্যমে? হেক্সাগনের মাধ্যমে হতে পারে, হেক্সাগনের মাধ্যমে হতে পারে। এই যে হেক্সাগন, ঠিক আছে। একটু বড় হলো, অসুবিধা নেই। এই যদি আমরা হেক্সাগন করি বলছে, ঠিক আছে, হেক্সাগনের মাধ্যমে যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে দেখো ব্যাপারটা, তাহলে তাহলে কি হচ্ছে যে গোলাকার আকৃতির ফলে যে ওভারল্যাপটা হচ্ছিল, সেই ওভারল্যাপটা কিন্তু হবে না। এটা কিন্তু স্টেজ 3 তে হবে। এটা স্টেজ 3, স্টেজ 3 তে হবে, স্টেজ 3 তে হবে। ঠিক আছে, স্টেজ 3 তে হবে। এখানে কি হচ্ছে? এখানে যে মার্কেট গুলো থাকবে সেগুলো আস্তে আস্তে হেক্সাগোনাল মার্কেটে কিন্তু পরিণত হবে। হেক্সাগোনাল মার্কেটে আস্তে আস্তে পরিণত হবে। এটা আস্তে আস্তে বাড়তে থাকবে, এইদিকে বাড়তে থাকবে। ঠিক আছে, এইদিকে বাড়তে থাকবে, এইদিকে বাড়তে থাকবে, এইদিকে বাড়তে থাকবে, আস্তে আস্তে হেক্সাগোনাল এইদিকে বাড়তে থাকবে।
এখানে বাড়তে থাকবে। তাহলে কি হচ্ছে, যদি মার্কেটটা হেক্সাগোনাল হয়, তাহলে যে শিল্পপতি বা ইন্ডাস্ট্রিটা সেট আপ করছে তার হচ্ছে কি চারিদিকে তার যে অঞ্চলটা সেটা সমানভাবে বন্টিত হলো এবং তার প্রফিটটাও সব থেকে কিন্তু বেশি থাকবে। এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তার কোনো আনসার্ভ এরিয়া থাকবে না, এক্ষেত্রে তার কোনো আনসার্ভ এরিয়া থাকবে না, সব এরিয়াগুলোই আস্তে আস্তে সার্ভ হয়ে যাবে। এবারে যখন সার্ভ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু অঞ্চলটা সার্ভ হয়ে যাচ্ছে, তখন কি হচ্ছে, তাদের প্রফিটটা আস্তে 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 কিন্তু বাড়তে থাকছে। তাহলে এই যে স্টেজ 3 আস্তে আস্তে তোমার হেক্সাগোনাল মার্কেটে কিন্তু পরিণত হচ্ছে। এটা এই পর্যন্ত ক্লিয়ার? তো এই পর্যন্ত ক্লিয়ার, স্টেজ 3 পর্যন্ত ক্লিয়ার? স্টেজ 3 পর্যন্ত ক্লিয়ার তো? এইবারে দেখো আরেকটা পুরো বাজারের আয়তনের উপর দামের যে প্রভাব, ঠিক আছে, এইভাবে কি হচ্ছে দেখো, বাজারের যে আয়তনটা সেই হ্যালো। আয়তনটা কিভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ বলো হ্যাঁ, বলো। বলছিলাম যে স্যার এই হেক্সাগোনালটাতে প্রফিটটা ম্যাক্সিমাইজেশন কিভাবে হচ্ছে এটা স্যার বুঝতে পারলাম না। মানে প্রফিটটাকে প্রথমে সার্কেল ম্যাক্সিমাম তো সেখানে। হ্যাঁ হ্যাঁ দেখো, হ্যাঁ, হ্যাঁ, এখানে কি হয়েছিল, সার্কেলের ক্ষেত্রে কি হয়েছিল, আমি দুটো সার্কেল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, এ আর হচ্ছে গিয়ে বি, হয়েছে, এ আর বি। এখানে হচ্ছে দ্বিতীয় স্টেজে এটা, এখানে কি হয়েছিল দেখো, এখানে হচ্ছে গিয়ে এইখানে ওভারল্যাপ কোথায় হচ্ছিল, এখানে ওভারল্যাপ হচ্ছিল, ঠিক আছে। ওভারল্যাপ করা মানে হচ্ছে গিয়ে বি এর মালও এখানে বিক্রি হবে, এ এর মালও কিন্তু বিক্রি হবে। তার মানে হচ্ছে গিয়ে এ যে সেন্টারটা তারও রিস্ক, বি যে সেন্টারটা তারও কিন্তু রিস্ক। তার মানে হচ্ছে গিয়ে বি এর মালও বিক্রি হতে পারে অথবা এ এর মালও বিক্রি হতে পারে। এই যে অঞ্চলটা রেভিনিউটা, প্রফিটটা, সেই প্রফিটটা কিন্তু দুজনের মধ্যে ভাগাভাগি হয়েছে, ব্যাপারটা বুঝতে পারছো তো? সুতরাং এই ভাগাভাগিটা বন্ধ করার জন্যই, এই ভাগাভাগিটা যাতে বন্ধ করা যায়, এই ভাগাভাগিটা বন্ধ করার জন্যই কি হেক্সাগোনাল মার্কেটের তোমার হচ্ছে কি হেক্সাগোনাল যে মার্কেট গুলো সেগুলো হচ্ছে কি তোমার ফর্ম হতে থাকে, হেক্সাগোনাল মার্কেটের ফর্ম হতে থাকে। হেক্সাগোনাল মার্কেট ফর্ম হলে কি হবে, ঠিক আছে, হেক্সাগোনাল মার্কেট এইভাবে করি না, হেক্সাগোনাল মার্কেট যদি ফর্ম হয় তাহলে কি হবে, হেক্সাগোনাল মার্কেট ফর্ম হলে তার যে এরিয়াটা থাকবে তার এরিয়াটা কিন্তু ভাগ হবে না। এই যে দেখো, এই যে দেখো এই যে দেখো ব্যাপারটা, ব্যাপারটা হচ্ছে কি এখানে এক্ষেত্রে কি হয়েছিল, ধরো এটা এ ছিল, এটা এটা এ, পরবর্তীতে এটা বি তে পরিণত হয়েছে, তাহলে অঞ্চলটা কিন্তু ভাগাভাগি হয়ে গেছে, অঞ্চলটা ভাগাভাগি হয়ে গেছে। এখানের যারা বাসিন্দা, এখানের এ অঞ্চলের যারা বাসিন্দা আছে, এ অঞ্চলের যারা বাসিন্দা আছে তারা কি করবে, শুধুমাত্র এই এ অঞ্চল থেকেই তারা কিন্তু সেই প্রোডাক্ট গুলো কিনবে। তাহলে যদি এ অঞ্চল থেকেই প্রোডাক্ট গুলো কেনে, সেক্ষেত্রে কি হবে, এর তো প্রফিট বেশি হবে। বা বি অঞ্চলের যে সমস্ত মানুষগুলো আছে শুধুমাত্র এই বি অঞ্চল থেকে, তাকে তো আর কোথাও যেতে হচ্ছে না। এই যে বাউন্ডারিটা হয়ে গেছে, এটা হচ্ছে কি সমান্তরাল বাউন্ডারি, এটা হচ্ছে কি দুটোর একসাথে কোয়েনসাইড করেছে, কোয়েনসাইড করার ফলে এই যে হেক্সাগন ফর্ম হয়েছে। তার মানে এইখানের যে মার্জিনাল তারা কিন্তু এইদিকে যাবে, এইদিকে যারা মার্জিনাল তারা কিন্তু এদিকে আসবে। এক্ষেত্রে প্রফিটটা তো এরই থাকবে। এক্ষেত্রে কি হচ্ছিল, এই যে মাঝখানের যে অঞ্চলটা ওভারল্যাপ করছিল, ওভারল্যাপ করা মানে এর প্রোডাক্টও বিক্রি হতে পারে, বি এর প্রোডাক্টও বিক্রি হতে পারে। সেক্ষেত্রে এই দুটো কোম্পানির কিন্তু রিস্ক হয়ে যাচ্ছিল যে আমার মাল বিক্রি হবে না বি এর মাল কিন্তু বিক্রি হবে, ঠিক আছে। সুতরাং এই যে সমস্যাটা, যে বিক্রি তোমার হবে না আমার হবে, যদি তোমার হয় তোমার লাভ, আমার হলে আমার লাভ, এই সমস্যাটাকে দূর করার জন্য এই হেক্সাগোনাল মার্কেট ফর্ম করা হয়, যাতে কি চলে এ এর প্রফিটটা এ পায়, বি এর প্রফিটটা কিন্তু বি পায়, ঠিক আছে। এখানে ওভারল্যাপ হচ্ছে না, এখানে তো ওভারল্যাপ হচ্ছে না, এখানে মার্কেটটা তো ভাগাভাগি হচ্ছে না, মার্কেটটা তো সেই একচেটিয়াই থেকে গেল, ঠিক আছে। এই জন্য আস্তে আস্তে সেই বাজারের আকৃতিটা হেক্সাগনের পরিণত হয়েছে। এইবারে দেখো বাজারের আকার কিভাবে, তোমার হচ্ছে কি বাজারের আকার কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে পরিবর্তিত হয়। তার মানে হচ্ছে গিয়ে তার মানে হচ্ছে গিয়ে বাজারের আকারটা, যে বাজারের আকারটা আছে, বা সরি আকারটা নয়, এটা হবে আয়তন, বাজারের আয়তনটা, তার মানে হচ্ছে কি বাজারটা কিভাবে বড় বা ছোট হতে পারে, আয়তন কিভাবে পরিবর্তিত হয়, এখানে হচ্ছে গিয়ে
দামের উপর, মূল্যের উপর, ব্র্যাকেটে লিখবে দাম বা মূল্যের উপর, দামের উপর বা মূল্যের উপর। হয়েছে? এইবারে ধরো একটা সেন্টার আছে, একটা প্রোডাকশন সেন্টার আছে, এর রেঞ্জ হচ্ছে এতটা, এর রেঞ্জ হচ্ছে এতটা। হয়েছে? এবার ধরো এইটা সেন্টার আছে, এ সেন্টার, এই সেন্টারটা ধরো ফ্রিজ বিক্রি করছে, ধরো এ 10,000 টাকায় ফ্রিজ বিক্রি করছে। কত? 10,000 টাকায় এই অঞ্চল পর্যন্ত ফ্রিজ বিক্রি করছে 10,000 টাকা। 10,000 টাকা এখানে একটা ফ্রিজের তোমার হচ্ছে কি প্রোডাকশন সেন্টার আছে, সে ফ্রিজ বিক্রি করছে কত? তার 10,000 টাকা তার মূল্য, 10,000 টাকা মূল্য। এখন ব্যাপার হচ্ছে তার পাশেই আরেকটা সেন্টার আছে, ধরো বি সেন্টার আছে। কি সেন্টার আছে? বি সেন্টার। এখানে একটা করলাম বি সেন্টার। বি সেন্টার আছে। এখন এই বি সেন্টারও হচ্ছে কি তোমার, 10,000 টাকায় ফ্রিজ বিক্রি করছে, এও ফ্রিজ বিক্রি করছে। অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি, ঠিক আছে? এগুলো হচ্ছে রেঞ্জ, 10,000 টাকায়। এখন এর রেঞ্জও হচ্ছে 10 কিমি, এর রেঞ্জও হচ্ছে কি তোমার 10 কিমি, মানে 10 কিমি অবধি চারিদিকে ও কিন্তু ফ্রিজটা বিক্রি করছে। এইবারে ধরো এই যে সেন্টারটা আছে, সাপোজ এই সেন্টারটার প্রোডাকশন কস্ট বা উৎপাদন খরচা বেড়ে গেল। উৎপাদন খরচা বাড়লে কি হবে? এই যে ও 10,000 টাকায় প্রোডাক্টটা দিচ্ছিল, 10,000 টাকায় প্রোডাক্টটা দিচ্ছিল, এ কি সেটার দাম কিন্তু আর 10,000 টাকা রাখতে পারবে না, কারণ প্রোডাকশন কস্ট তো বেড়ে গেছে, উৎপাদন খরচা বেড়ে গেছে। উৎপাদন খরচা বাড়লে কি হবে? ওর যে ফ্রিজটা তৈরি করছিল সেটা হচ্ছে কি পার ইউনিটে, ধরো একটা ফ্রিজের দাম ও করলো এবার 12,000 টাকা। কত করলো? 12,000 টাকা। কে করলো? এ করলো। যেই 12,000 টাকা করলো, এখানে আরেকটা কথা মনে রাখতে হবে, যখন এ প্রোডাকশন সেন্টারটার দাম বেড়ে 12,000 টাকা হলো 12,000 টাকা হলো, ঠিক সেই সময়তে বি যে প্রোডাকশন সেন্টারটা আছে তার কিন্তু দামের কোনো পরিবর্তন হলো না। তার ফিক্স থাকলো। কি ফিক্স থাকলো? তার যে 10,000 টাকা পার ইউনিট ফ্রিজের দাম হচ্ছে গিয়ে 10,000 টাকাই থাকলো, 10,000 টাকাই কিন্তু থাকলো। এক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে যদি এর 12,000 টাকা হয়, 12,000 টাকা হয়, সেক্ষেত্রে এর কি চাহিদাটা আস্তে আস্তে কমে যাবে। কেন চাহিদা কমবে? আমি যখন অনুমান পড়ালাম তখনই বললাম, যদি দাম বাড়ে, তখন কি চাহিদাটা আস্তে আস্তে কিন্তু কমবে। ঠিক আছে? 10 কিলোমিটার দূরে ধরো এটা হচ্ছে কি তোমার 12,000 টাকায় পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এটা আরো বোঝার সুবিধার জন্য আরো করে দিচ্ছি। ঠিক আছে? কি হয়েছে না, এর প্রোডাকশন দাম বাড়িয়ে ফেলেছে, দাম বাড়িয়ে ফেলার ফলে এর চাহিদাটা কিন্তু আস্তে আস্তে কমে গেছে। কি হয়েছে? চাহিদাটা কমে গেছে, মানে এর প্রোডাকশন ক্যাপাসিটিটা তোমার কমে গেছে, তার সাথে বিক্রিও কমে গেছে। বিক্রি কমেছে কেন? না, দামটা বাড়িয়ে দিচ্ছে, সুতরাং এর মার্কেট এরিয়া ছোট হয়ে গেছে। মানে রেঞ্জটা ছোট হয়ে গেছে, রেঞ্জটা এখানে চলে আসলো, এদিকে রেঞ্জটা চলে আসলো। কেন রেঞ্জটা আসলো? না, এর দামটাই বাড়িয়ে দিয়েছে। সুতরাং এই যে বাইরের যে অঞ্চলটা আছে, এই যে বাইরের যে আনসার্ভ যে এরিয়াটা আছে, এই যে অঞ্চলটা দেখছো, এই অঞ্চলটার মানুষ তখন কি করবে? এটা আর কিনতে পারছে না। এখানেও 12,000 টাকা দাম আছে, 12,000 টাকা দাম আছে। কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে বি যে প্রোডাকশন সেন্টারটা আছে, যেটা ফ্রিজ উৎপাদন করছিল, সেটা কিন্তু তখনও 10,000 টাকাতেও সেটা কিন্তু সে ওই ফ্রিজটা দিয়ে যাচ্ছে। তখন কি হবে? তখন এই বিয়ের যে রেঞ্জটা, কারণ এখানে তো 12,000, তখন এই যে বিয়ের রেঞ্জটা যেহেতু 10,000, ও এদিকে সাপ্লাই দিতে পারবে, যেহেতু ওর প্রোডাকশন কস্ট কম আছে, ওই জন্য কি হবে, ওই জন্য ও রেঞ্জটা এদিকে আস্তে আস্তে বাড়াবে। কারণ কি, ও এখানে 11,000 টাকা হয়তো দিয়ে দিবে। আমি কথার কথা বলছি, 10,000 টাকা রেখেছে, কিন্তু ওকে আসলে এদিকে তো আবার ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, পরিবহন খরচা লাগবে। যদিও পরিবহন খরচার ব্যাপারে অগাস্ট লস উদাসীন ছিলেন, কিন্তু অ্যাজ ফর এক্সাম্পল তোমরা ধরে নাও, যদি এই মার্কেটটাকে এদিকে আসতে হয়, একে ক্যাপচার করতে হয়, তাহলে কি করবে? তাহলে এ কিন্তু 10,000 টাকাতেই এ কিন্তু এই ফ্রিজটা বিক্রি করবে। সুতরাং এর রেঞ্জটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, এই পর্যন্ত ওভারল্যাপ করবে, এবং এর মার্কেট এরিয়াটা আস্তে আস্তে বাড়বে। কার মার্কেট এরিয়াটা বাড়লো? মার্কেট এরিয়া বাড়লো হচ্ছে গিয়ে যে বি প্রোডাকশন সেন্টারটা। কারণ বি যে প্রোডাকশন সেন্টারটা আছে, সেই বি প্রোডাকশন সেন্টারটা হচ্ছে গিয়ে তোমার এর যে মার্জিনাল সাইড, এই সাইড পর্যন্ত কিন্তু এ
10,000 টাকা পর্যন্ত দিয়েছে। তার মানে হচ্ছে গিয়ে এর বাজার, এর হচ্ছে গিয়ে যে বাজারটা সেটা ছোট হয়ে গেল, এর বাজারটা ছোট হয়ে গেল, এবং বি এর যে বাজারটা আছে সেই বি এর বাজারটা কিন্তু বড় হয়ে গেল। ঠিক আছে, এটাকে দেখবে বই এরকম করে দেখানো আছে, এরকম করে দেখানো আছে, এরকম করে দেখানো আছে, আর এদিক থেকে এরকম করে দেখানো আছে। এটা হচ্ছে গিয়ে বর্তমান বাজার, এটা হচ্ছে বর্তমান বাজার, আর এটা হচ্ছে গিয়ে তোমার আগের বাজার ছিল, এর সংকুচিত হয়েছে, এর টোটাল বাজারটা তোমার এখান থেকে এই অবধি কিন্তু এর বাজারটা অলরেডি বেড়ে গেছে। কেন কেন বেড়েছে? কারণ এর চাহিদা বেড়েছে। চাহিদা কেন বেড়েছে? চাহিদা বেড়েছে কারণ এর দাম কমেছে। দাম কমেছে বলে চাহিদা বেড়েছে, চাহিদা বেড়েছে বলে প্রফিট বেড়েছে, প্রফিট বাড়ার কারণে এই কিন্তু প্রোডাক্ট, যে প্রোডাক্টটাই তৈরি করছিল, যে ফ্রিজটা তৈরি করছিল, সেটা কিন্তু সেই এতটা অবধি বা 15 কিলোমিটার অবধি বা 20 কিলোমিটার অবধি পর্যন্ত তার রেঞ্জটাকে বাড়িয়ে ফেলেছে। সুতরাং আমরা দেখলাম যে হচ্ছে কি দাম কিভাবে কোনো একটা সেন্টারের বা কোনো একটা বাজারের আয়তনটা আছে, আয়তনটাকে বড় করতে পারে অথবা তোমার আয়তনটাকে ছোট করতে পারে। ঠিক আছে, এই পর্যন্ত গেল পুরো হচ্ছে গিয়ে অগাস্ট লসের তোমার তত্ত্বটা। এখন তত্ত্বের কিছু মেরিটস এবং ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করব ছোট অল্পের মধ্যে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে সবার? এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা, এগুলো কিন্তু নোটস করে রাখবে, ঠিক আছে? এগুলো এরকম ভাবে পাবে না কোথাও। তাহলে আমরা বলতে পারি যে হচ্ছে কি তোমার অগাস্ট ল্যাসের যে তত্ত্ব, সেই তত্ত্বের কিছু মেরিটস এবং ডিমেরিটস নিয়ে আমরা আলোচনা করতে পারি। ঠিক আছে, এখানে হচ্ছে কি প্রথমে আমরা গুণ বা মেরিটস এর কথা বলতে পারি। উনি যে ক্যালকুলেশনের সাহায্যে বা হচ্ছে কি চিত্রের সাহায্যে যে মুনাফার যে অঙ্কটা বাড়ানো যায়, যে হচ্ছে কি তোমার প্রফিটটা যেটা বাড়ানো যায়, ঠিক আছে, যে ডিমান্ড বাড়িয়ে প্রফিটটা যেটা বাড়ানো যায়, যে অঙ্কের কথা উনি বলেছেন সেটা কিন্তু সঠিক। তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি যে উনি মুনাফার অঙ্ক যে বাড়ানোর কথা বলেছেন চাহিদার মাধ্যমে, সেটা কিন্তু সঠিক। তাহলে এটা আমরা একটা মেরিটস বলতে পারি। 2 নম্বর হচ্ছে কি এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা হচ্ছে কি একমাত্র বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আমরা বলতে পারি যে কোনো একটা শিল্প স্থাপনের ক্ষেত্রে সায়েন্টিফিক ওয়েতে ইলাবোরেট করা হয়েছে এই তত্ত্বটার মাধ্যমে। 3 নম্বর যেটা বলছে অর্থনৈতিক স্থিতাবস্থা, কোনটা বললাম? ওই যে প্রথমে 1 2 3 স্টেজ বাই স্টেজ যেগুলো আলোচনা করলাম, কোন একটা অঞ্চলে যে ইন্ডাস্ট্রি কিভাবে সেটা হবে এবং ইন্ডাস্ট্রিটার স্টেজ গুলো কিভাবে আছে, প্রথমে গোল থাকবে, ওভারল্যাপ করবে, এন্ড লাস্টলি তোমার হেক্সাগোনালের দিকে যাবে। এটা হচ্ছে কি একটা এক ধরনের ইকোনমিক স্টেবিলিটির দিকে যাচ্ছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাও কিন্তু ঠিকঠাক বলা যায়। এখন এগুলো গেলো হচ্ছে কি তোমার, এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই, আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও। এরপরে আছে কিছু ডিমেরিটস বা হচ্ছে গিয়ে যেগুলো আমরা অসুবিধার কথা বলতে পারি। তাহলে আমরা যখন অ্যাজাম্পশনে ধরেছিলাম, অ্যাজাম্পশনে কি ধরেছিলাম? অ্যাজাম্পশনে ধরেছিলাম যে হচ্ছে গিয়ে উনি আইসোট্রপিক সারফেসের কথা বা হোমোজিনিয়াস সারফেসের কথা বলেছিলেন। হোমোজিনিয়াস সারফেসের কথা তার মানে হচ্ছে গিয়ে সেরকম হোমোজিনিয়াস সারফেস কিন্তু আমরা পাবো কি? আমাদের হচ্ছে গিয়ে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে, সব জায়গায় কিন্তু আমরা সেরকম তোমার হচ্ছে গিয়ে ওই ভূমির হোমোজিনিয়াস কিন্তু আমরা দেখতে পাবো না। 2 নম্বর আমরা প্রধান বলতে পারি যে উনি কাঁচামাল যে কোথা থেকে আনা হচ্ছে তার একটা কস্ট থাকবে, কাঁচামাল নিয়ে আসার একটা কস্ট লাগবে, তার একটা প্রোডাকশন কস্ট আছে, বা শ্রমিক আছে বা শ্রমিকের মজুরি আছে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কিন্তু আলোকপাত করেন। এগুলো হচ্ছে মেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে তিনি কিন্তু আলোচনা করেননি। তাহলে এগুলো কিছু গেল গুণ এবং কিছু অসুবিধা। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে তোমাদের? পরের তথ্যে যাব, লিখে নাও এডগার হুভারের এডগার হুভারের এটা সিলেবাসে আছে। এডগার হুভারের যেগুলো গ্রাজুয়েশন পড়েছো সেগুলো সবই সিলেবাসে আছে। হুভারের অর্থনৈতিক কাজকর্ম সংক্রান্ত তত্ত্ব।
সুতরাং এডগার হুভারের অর্থনৈতিক কাজকর্ম সংক্রান্ত তত্ত্ব। দেখো এই তত্ত্বটাতে যাওয়ার আগে কিছু কিছু এরও হচ্ছে কি তোমার বেসিক ইনফরমেশন আছে, যেটা হচ্ছে কি এই তত্ত্বটা 1948 সালে লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, কত তত্ত্বটা এডগার হুভার দিয়েছিলেন 1948 সালে। তত্ত্বটা যে বইয়ে পাবলিশ হয়েছিল সেই বইটার নাম হচ্ছে দ্য লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি, মনে রাখবে, দ্য লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটি। তত্ত্বটার বেস ছিল 1937 সাল, কত, তো 1937 সাল, 1937। এই সময় উনি একটা তত্ত্ব দিয়েছিলেন, তত্ত্বটা ছিল বিশেষ করে হচ্ছে গিয়ে চর্ম এবং জুতা শিল্প, চর্ম চর্ম এবং জুতো শিল্পের জন্য। তার মানে পরবর্তী ক্ষেত্রে এডগার হুভার যে তত্ত্বটা অর্থনৈতিক কাজকর্ম সংক্রান্ত যে তত্ত্বটা আলোচনা করেছেন, তার বেস কোথায় ছিল? তার বেস ছিল হচ্ছে কি চর্ম এবং জুতা শিল্প। কারণ 1937 সালে উনি একটা তত্ত্ব দিয়েছিলেন, যে তত্ত্বটার বেস ছিল, যে তত্ত্বটা এক্সপ্লেন করেছিলেন যে কোথায় জুতা ইন্ডাস্ট্রি এবং হচ্ছে কি তোমার কোথায় হচ্ছে কি তোমার চর্ম শিল্পের কারখানা গড়ে উঠতে পারে। ঠিক আছে, এই দুটোর উপর বেস করে পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের আহরণ ভিত্তিক মানে যেগুলোকে আমরা এক্সট্রাক্ট করি, যেমন কি, যেমন কয়লা, আহরণ ভিত্তিক শিল্প কি, কয়লা, কয়লা, লৌহ বলতে পারি, তারপর হচ্ছে পেট্রো রাসায়ন, তারপর হচ্ছে দুগ্ধ। পরবর্তীকালে এই সমস্ত যে ইন্ডাস্ট্রি গুলো থাকবে, কয়লা, লোহা, পেট্রো রাসায়নিক বা দুগ্ধ, এগুলো কোথায় গড়ে উঠবে তার কিন্তু এক্সপ্লেন দ্য লোকেশন অফ ইকোনমিক অ্যাক্টিভিটিতে উনি কিন্তু আলোচনা করেছেন। ঠিক আছে, তাহলে ফার্স্ট উনি ওনার তত্ত্বটা কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। এই তত্ত্বটা 1948 সালে প্রকাশিত হলেও এটার বেস ছিল 1937 সালে চর্ম এবং জুতো শিল্পের উপর। এখন আমি কি বলেছি, এখন যে কেউ কোনো কিছু তত্ত্ব দিলে তার কিছু অবজেক্টিভ থাকে, এখানেও হচ্ছে গিয়ে তার দুটো অবজেক্টিভ ছিল। ঠিক আছে, কি কি অবজেক্টিভ? প্রথম অবজেক্টিভ ছিল, উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য যে বাজার কোথায় গড়ে উঠলে লাভজনক হবে। এক নাম্বার, শিল্প, এটা ইন্ডাস্ট্রি করো, বাজার মানে শিল্প কোথায় গড়ে উঠলে লাভজনক হবে। আমি শর্টে লিখলাম লাভজনক হবে। কিটা না, শিল্পটা কোথায় গড়ে উঠলে লাভজনক হবে। 2 নাম্বার কি, যে শিল্পটা থাকবে বা যে ইন্ডাস্ট্রিটা থাকবে তার বিস্তৃতি কতটা হবে, সে কতটা পর্যন্ত এক্সটেন্ড করবে, এবং এক্সটেন্ড করার পর সে কারো মার্কেট দখল করার চেষ্টা করবে কিনা, সেই বিষয়েও তিনি কিন্তু আলোকপাত করেছেন। তাহলে বাজারের বিস্তৃতি মানে কোনো একটা প্রোডাকশন সেন্টার আছে, সেই প্রোডাকশন সেন্টারটার বাজার কতটা হবে সেটা নিয়ে আলোচনা করেন। তার মানে 2 নম্বরে আমরা বলতে পারি বাজারের বিস্তৃতি কতটা হবে, তা কিন্তু আলোচনা করেছেন। কতটা হবে তা আলোচনা করেছেন। এটা মেইন অবজেক্টিভ বা উদ্দেশ্য। এখন প্রিমাইসেস থাকবে, আমি বলেছি প্রিমাইসেস থাকবে। কি প্রিমাইসেস থাকবে না, হচ্ছে কি ধরো পূর্বানুমান মানে পূর্ব শর্ত, যে আমার এই শর্তগুলো পালন করলে তবেই আমার এই যে তত্ত্বটা সঠিক হিসেবে পরিগণিত হবে। পূর্ব শর্তের কথা আমরা কিছু বলতে পারি। প্রথম পূর্ব শর্ত কি না, প্রথম পূর্ব শর্ত হচ্ছে কি, ধরো উৎপাদক এবং বিক্রেতার মধ্যে, উৎপাদক বা বিক্রেতার মধ্যে পূর্ণাঙ্গ হচ্ছে কি তোমার প্রতিযোগিতা বর্তমান। কি, উৎপাদক বা বিক্রেতাদের মধ্যে এটা কি পূর্ণাঙ্গ প্রতিযোগিতা, কি আগের দিন বলেছিলাম, উৎপাদক বা বিক্রেতা মানে যে বিক্রি করছে বা যে উৎপাদন, বিক্রেতাদের মধ্যে অনেকগুলো থাকবে, তো বিক্রেতাদের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা, এগুলো পড়বে। এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতা এগুলো পরীক্ষাতে দেয়। যদি 16-র মতো কোশ্চেন করে তাহলে এগুলো পড়ার অত দরকার নেই, কিন্তু আশা করছি এবছর কোশ্চেন টাফ হবে, সেটা মাথায় রেখে পড়াশোনা করো। ঠিক আছে, কোশ্চেন কনসেপচুয়াল হবে এবং কোশ্চেন টাফ হবে।
তাহলে পূর্ব শর্ত নাম্বার 1 কি? 1 হচ্ছে গিয়ে উৎপাদক বা বিক্রেতাদের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বর্তমান। এখানে পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বলতে কি? পূর্ণাঙ্গ প্রতিযোগিতা হচ্ছে কি একটি প্রোডাক্ট ধরো এই পেনটা ধরো ক্যামলিন কোম্পানি তৈরি করেছে, এইরকম পেন ক্যামলিন ছাড়া তো অন্য কিছু কোম্পানি তৈরি করতে পারে। এটাকেই বলা হয় তোমার হচ্ছে গিয়ে একটা পূর্ণাঙ্গ প্রতিযোগিতা, যে একটা দ্রব্যের বিভিন্ন রকম প্রোডাক্ট বাজারে কিন্তু থাকবে। সাবান বিভিন্ন রকমের সাবান থাকে, তোমার চয়েস, তুমি যেটা খুশি নিতে পারো, ঠিক আছে। এটাকে বলা হয় পূর্ণাঙ্গ প্রতিযোগিতা বর্তমান। 2 নম্বরে বলতে পারি উৎপাদনের উপাদান এবং উৎপাদিত পণ্য সহজে প্রয়োজন মতো সরবরাহ করা যায়। তার মানে কাঁচামাল কি বলছেন, কোনো কিছুর উৎপাদনের জন্য কাঁচামাল যেটা আনা হবে, এবং কাঁচামাল এবং উৎপাদিত পণ্য সহজেই সরবরাহ করা যায়, সরবরাহ করা যায়। তার মানে কোন একটা প্রোডাক্ট উৎপন্ন করতে গেলে তোমার যে কাঁচামাল লাগে, সেই কাঁচামালকে সহজেই তুমি আনতে পারবে, এবং সেই কাঁচামালকে প্রসেসিং করার পর ফাইনাল প্রোডাক্ট যেটা তোমার তৈরি হবে, সেই ফাইনাল প্রোডাক্টটা তুমি কিন্তু সহজেই সেটাকে পরিবহন বা ট্রান্সপোর্ট কস্ট দিয়ে তুমি কিন্তু সেটাকে সরবরাহ করতে পারবে। এটা গেল তোমার হচ্ছে 2 নম্বর। 3 নম্বরে কি বলা আছে? 3 নম্বরে বলা আছে পরিবহন খরচ ও উৎপাদন, ঠিক আছে, ব্যয় কম। 3 নম্বরে কি? এখানে উনি কিন্তু উৎপাদন এবং পরিবহন খরচ দুটো কিন্তু আলাদা দেখিয়েছেন। উৎপাদন মানে হচ্ছে কি, এখানে উৎপাদন মানে হচ্ছে কি, কোনো একটা পেন, ধরো এই পেনটা আছে, এই পেনটা তৈরি করতে তোমার যে খরচা হয়েছে সেটাকে বলা হচ্ছে উৎপাদন খরচ। সে কাঁচামাল আনা থেকে শুরু করে, ঠিক আছে, কাঁচামাল আনা থেকে শুরু করে এটাতে কালি দেওয়া থেকে শুরু করে টোটালটাকে ধরা হচ্ছে, শ্রমিকের খরচা থেকে শুরু করে সেটাকে টোটালি ধরা হচ্ছে, সেটাকে উৎপাদন কস্ট। এবং পরিবহন খরচা বলতে উনি বলেছেন যেটা সরবরাহ মূল্য কি, মানে ডেলিভারি সরবরাহ মূল্য। তার মানে এই পেনটাকে সার্টেন ডিস্টেন্স নিয়ে যেতে তোমার যে খরচা হচ্ছে সেটাকেই পরিবহন খরচ বা সরবরাহ মূল্য বলা হয়েছে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে পরিবহন খরচ হচ্ছে গিয়ে সরবরাহ যে মূল্য, সেই মূল্যের কথা কিন্তু উনি বলেছেন। এখানে বলছেন পরিবহন খরচ এবং উৎপাদন খরচ তুলনামূলক কম। আরেকটা আমরা বলতে পারি উনি কিন্তু আইসো টিমের ব্যবহার উনি কিন্তু করেছেন, মানে একই পরিবহন ব্যয়যুক্ত অঞ্চলকে দেখানোর জন্য উনি কিন্তু আইসো টিমের ব্যবহার করেছেন। তো এইগুলো গেল পূর্ব শর্ত। এবারে আসবো আমরা গিয়ে মেন তত্ত্বতে, ঠিক আছে। তাহলে ওনার তত্ত্বের মূল উদ্দেশ্য কি ছিল, এটাকে আমরা জাস্টিফাই করার চেষ্টা করবো এই উদ্দেশ্যটাকে। 1 নম্বরে যেহেতু উনি বলেছিলেন যে লাভজনক হবে, তার মানে কোথায় ইন্ডাস্ট্রিটা সেট আপ করলে আমার লাভ হবে, এটা একটা। 2 নম্বর কি, বাজারের বিস্তৃতি, বাজারটা কতটা ছড়িয়ে যাবে, কতটা এক্সটেন্ড করবে, তার মানে হচ্ছে মেন যে প্রোডাকশন সেন্টার থাকবে সেই সেন্টার থেকে বাজারটা কতটা ছড়িয়ে যাবে, ঠিক আছে, সেটা 2 নম্বর উদ্দেশ্যতে উনি কিন্তু বলেছেন। তাহলে আমরা আগে বাজার দেখবো, কিভাবে বাজার সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু সেটা আগে দেখার চেষ্টা করব। তাহলে তত্ত্বটা আমরা চলে যাবো, তার আগে একটা ডায়াগ্রাম করতে হবে। দেখো, প্রথমে আমরা বাজারের আয়তন কি জানবো, তত্ত্বের প্রথমেই বাজারের আয়তন। তত্ত্বের প্রথমেই আমরা বাজারের আয়তন কি, বাজারের আয়তন। আচ্ছা, এখানে একটু বলে দিই, একটু গন্ডগোল হয়েছে, যেটা হচ্ছে কি সরবরাহ যে মূল্যটা ছিল না, পরিবহন খরচা আলাদা এবং উৎপাদন খরচা আলাদা, ঠিক আছে। এখন এই পরিবহন খরচা এবং উৎপাদন খরচা মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি সরবরাহ খরচ। এটা একটু আমি ভুল বললাম, একটু কারেকশন করে নাও। যেখানে আমি বললাম ডেলিভারি যে প্রাইসটা, ঠিক আছে, সেটা হচ্ছে কি ইনক্লুডিং কি, সেটা হচ্ছে ইনক্লুডিং ট্রান্সপোর্ট কস্ট এবং প্রোডাকশন কস্ট। এই দুটো মিলিয়ে যে টাকাতে আমার খরচা হচ্ছে তার সাথে
আর লেবার কস্ট জুড়ে, মানে লেবার কস্ট তো উৎপাদন খরচার মধ্যে পড়বে, তাহলে উৎপাদন প্লাস হচ্ছে কি পরিবহন খরচ ইজিক্যাল টু হচ্ছে কি সরবরাহ মূল্য। ঠিক আছে, তার মানে এই দুটোকে আমরা সরবরাহ মূল্যতে ফেলতে পারি। এখন বাজারের আয়তন, এখন ছবি করতে হবে, ধরো বাজারের আয়তন, এটা একটু ইয়ে হয়ে গেল, কি হচ্ছে বাজারের আয়তন হয়েছে, এখানে আছে এক্স, এক্স ফ্যাক্টরি, এখানে আছে ওয়াই ফ্যাক্টরি, এক্স ফ্যাক্টরি এবং ওয়াই ফ্যাক্টরি। এই দিকটাতে আছে সরবরাহ মূল্য, কি এই দিকটাতে আছে সরবরাহ মূল্য, মূল্য আমি সংক্ষেপে লিখছি মূল্য, তোমরা লিখবে সরবরাহ মূল্য। এই দিকে থাকবে হচ্ছে কি তোমার দূরত্ব, প্রোডাকশন সেন্টার থেকে যত যাবে এইদিকে হচ্ছে দূরত্ব, এইখানে একটা প্রোডাকশন সেন্টার আছে এরও এইদিকে হবে দূরত্ব, তাহলে আমরা এটাকে লিখতে পারি দূরত্ব, কি না এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, দূরত্ব। এখন এখানে একটা মার্কেট আছে, ছোট মার্কেট, এখানে একটা মার্কেট আছে, এখানে একটা মার্কেট আছে, মার্কেট আছে তার মানে কি এখান থেকে কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে এবং সেই প্রোডাক্ট গুলো, সেই দ্রব্যগুলো এখানে বিক্রি হচ্ছে এ সেন্টারে, বি সেন্টারে এবং সি সেন্টারে। তার মানে কি হচ্ছে গিয়ে মার্কেট থেকে, এটা হচ্ছে গিয়ে মেন মার্কেট, এখানে তৈরি হচ্ছে, এখান থেকে তুমি যত দূরে যাবে তত কি হবে, তত তোমার সাথে ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, ট্রান্সপোর্ট কস্ট বাড়া মানে কি সরবরাহ যে মূল্যটা থাকবে সেটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, সেটা কিন্তু দামটা আস্তে আস্তে বাড়বে। এদিকে কি দেখিয়েছি, সরবরাহ মূল্য এক্স এক্সিস, সরি এটাই যে এক্সিসটা ধরে নাও, উলম্ব যে এক্সিসটা আছে সেটাতে তোমার কস্ট দেখা হতো, ফাইনাল প্রাইস দেখা হয়েছে অফ এ প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্টের সরবরাহ মূল্য দেখানো হয়েছে। যাই হোক সামথিং 1 2 3 4 করে থাকবে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যত এই যে মেন সেন্টার থেকে যত দূরে যাবে তত কি হবে, তত হচ্ছে কি সেই প্রোডাক্টটার দাম কিন্তু বাড়তে থাকবে। ধরো এই সেন্টারে, এই সেন্টারে ধরো এদিকে দূরত্ব আছে, এই সেন্টারে কোনো একটা দ্রব্যের দাম হচ্ছে এখানে, এখানে দাম, তার মানে এটাকে যদি আমি ইন্ডেক্স করি কিভাবে হবে, এখানে পয়েন্ট যেভাবে তোমরা করেছো গ্রাফ পেপারে সেটা কি হবে, এটা এরকম, এইখানে সরি এখানে এইখানে, তার মানে এটা এটা হচ্ছে সরবরাহ মূল্য, এটা সরবরাহ মূল্য। বি এর ক্ষেত্রে কি হবে, বি এর ক্ষেত্রে আরো দূর বেড়ে গেল, তার মানে কি সরবরাহ মূল্যটা আরো বেশি হয়ে যাবে, এখানে চলে আসবে। ধরো এটা 5 টাকা ছিল, এটা 10 টাকায় বিক্রি হচ্ছে, তাহলে 10-এর যদি গ্রাফ পেপারে আমরা করি তাহলে কি হবে, এখানে একটা পয়েন্ট আসবে এরকম 10-এর পয়েন্ট এখানে, এখানে হলো। আবার ধরো এখানে 15 টাকা আছে, সি সি যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাতে যেতে আমার খরচা হচ্ছে আরো 5 টাকা বেশি, আরো 5 টাকা বেশি, তাহলে সি পয়েন্টে সরবরাহ মূল্য হচ্ছে, ডেলিভারি প্রাইস হচ্ছে 15 টাকা। তাহলে এটা হচ্ছে গিয়ে যদি গ্রাফ পেপারে আমি প্রেজেন্ট করি কিরকম হবে, এখানে 15 টাকার পয়েন্ট দিলাম, এখানে টানলাম, এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে দেখো এই এইটা দিয়ে যদি আমি একটা লাইন টানি, এগুলোকে যদি আমি কানেক্ট করি, কি হবে কানেক্ট করলে, টানো এইভাবে, এইভাবে একটা রেখা পাবে, রেখা পাচ্ছ, রেখা পাচ্ছ তো। এইবারে ধরো এক্স যেটা আছে এইদিকে, এক্স যে ফ্যাক্টরি আছে সেও তো তার মাল বিক্রি করবে, সেও তো তার প্রোডাক্ট বিক্রি করবে। ঠিক আছে, সুতরাং এখানে ধরো আছে ক, ক পয়েন্ট আছে, এখানে খ আছে, এখানে গ পয়েন্ট আছে। এখানে ক পয়েন্টে কি হবে, ক পয়েন্টে যেহেতু কাছে আছে, যেহেতু মার্কেট এরিয়ার কাছে আছে, সেই জন্য এর সরবরাহ মূল্য কোথায় হবে, এর কম হবে। সেম টু সেম এদিকেও সরবরাহ মূল্য দেখাবো আমরা, এখানে হবে। এটার ক্ষেত্রে কি হবে, ক্ষয়ের ক্ষেত্রে এখানে হবে, ক্ষয়ের ক্ষেত্রে এখানে হবে, এন্ড গয়ের ক্ষেত্রে এটা আস্তে আস্তে উপর দিকে উঠবে। ঠিক আছে, ঠিক এইভাবে হবে। এখন এটাকে যদি আমি টানি, দেখো এটা এখানে ইন্টারসেক্ট করবে দুটো জায়গাতে, একটা জায়গাতে গিয়ে ছেদ করছে, একটা জায়গাতে গিয়ে ছেদ করছে, এদিকে একটা প্রোডাকশন হাউস, এদিকে একটা প্রোডাকশন হাউস, নিচে এইগুলো হচ্ছে কি ছোট ছোট সাব প্রোডাকশন সেন্টার, মানে এই যে ছোট ছোট এগুলো আছে এগুলো এর মাল এরা বিক্রি করে, এর এক্স এর মাল এরা বিক্রি করে, ওয়াই এর মাল এরা বিক্রি করে। হয়েছে, এখন যে রেখা বরাবর যেটা পাওয়া গেল সেটা হচ্ছে কি তাদের হচ্ছে গিয়ে বাজার ঊর্ধ্বমুখী, মানে হচ্ছে সরবরাহ মূল্য। ঠিক আছে, ডেলিভারি প্রাইস। এখন এই ডেলিভারি প্রাইস দুটো যেখানে ছেদ করছে, দেখো এই অঞ্চল বরাবর ছেদ করেছে, ঠিক আছে, এই অঞ্চল বরাবর ছেদ করেছে, সুতরাং এই যে অঞ্চলটা যদি তুমি ভার্টিক্যাল একটা লাইন টানো, ভার্টিক্যাল লাইন টানো একটা, তখন যে এই অঞ্চলটা যেটা পাওয়া গেল, এই অঞ্চলটা যেটা পাওয়া গেল, এই যে অঞ্চলটা, এটা হবে গিয়ে ওয়াই এর মার্কেট, এটা হবে এক্স এর মার্কেট। এটা কি, এটা এক্স এর মার্কেট এই এরিয়া অবধি, এবং এই এরিয়া অবধি হবে ওয়াই এর মার্কেট। তার মানে হচ্ছে কি বাজারের আয়তনটা কিভাবে আমরা বের করলাম, দেখো বের করলাম কিভাবে, সরবরাহ মূল্য দিয়ে, এবং সেটা দূরত্বের সাথে যত যত দূরে যাবে তত সরবরাহ মূল্যটা আস্তে আস্তে বাড়তে থাকবে।
সরবরাহ মূল্য যে বাড়তে থাকবে এই কার্ভটাও কিন্তু আমার ঊর্ধ্বমুখী হবে। আরো যদি এখানে চলে আসে এটা এরকম হবে, এটা এরকম হবে। ঠিক আছে, সুতরাং দুটো প্রোডাকশন সেন্টারের বা ইন্ডাস্ট্রির যে কার্ভ আছে সেই কার্ভকে যখন আমরা একসাথে যুক্ত করছি এবং মাঝ বরাবর যে অঞ্চলটা পাওয়া যাচ্ছে এখানে ছেদ করেছে, পুরো অঞ্চলটাকে ডিভাইড করেছে, এটা হবে তোমার এক্স এর মার্কেট এবং এটা হবে ওয়াই এর মার্কেট। ঠিক আছে, এটা হচ্ছে বাজারের আয়তন। তাহলে আমরা দেখলাম বাজারের আয়তনটা আমরা কিভাবে পাচ্ছি সেটা আমরা দেখলাম। এইবারে আমরা দেখব যে বিভিন্ন শর্ত দিয়ে বিভিন্ন প্রোডাকশন সেন্টারে মার্কেট এরিয়া কিভাবে ক্যাপচার। তার মানে ধরো আমরা এটাকে বলতে পারি যে বাজারের বিস্তৃতিও আমরা বলতে পারি যে এক্স এর বাজার কতটা হবে, ওয়াই এর বাজার কতটা হবে। ঠিক আছে, এটা যদি সমান থাকে, দুজনের যদি সমান থাকে, এর সরবরাহ মূল্য যদি সমান থাকে, সেক্ষেত্রে বাজারটা যেটা থাকবে সেই বাজারটা সমানভাবে কিন্তু ভাগাভাগি হয়ে যাবে, এক্স এর দিকে কিছুটা থাকবে এবং ওয়াই এর দিকে থাকবে। এটা কখন হবে, যখন সমস্ত কন্ডিশন গুলো এক্স এবং ওয়াই যে প্রোডাকশন সেন্টার আছে এই দুটো সেন্টারের ক্ষেত্রে যখন সমান হবে, দুটোই সমান, সরবরাহ মূল্য, উৎপাদন কস্ট সমস্ত কিছু সমান হবে, তখন কিন্তু এটা হবে এবং বাজারের একটা সীমা নির্ধারণ করবে যেটা ঠিক মাঝ বরাবর থাকবে। এটা হচ্ছে গিয়ে বাজারের আয়তন। এইবারে আমরা চলে আসবো বিভিন্ন শর্তের মাধ্যমে বিভিন্ন প্রোডাকশন যে সেন্টার গুলো আছে সেই সেন্টার গুলোর আমরা বাজারের বিস্তৃতি দেখার চেষ্টা করব। দেখো এটা তত্ত্বের মধ্যেই পড়ছে, ঠিক আছে, মেন তত্ত্বের মধ্যেই। তাহলে প্রথমে শর্ত 1 বা কন্ডিশন আমরা 1 লিখো। কন্ডিশন 1 এ কি আছে, কন্ডিশন 1 শর্ত 1 এ কি আছে, শর্ত 1 এ আছে কি তোমার ক, ধরো আমি ক খ ধরে নিচ্ছি বা এবি ধরতে পারো। ক ও খ এর উৎপাদন ব্যয় সমান, ক ও খ এর ক ও খ এর উৎপাদন ও পরিবহন ব্যয় সমান। তাহলে বাজার কি হবে, পরিবহন ব্যয় সমান। তাহলে এক্ষেত্রে বাজার কি হবে, কি বলেছে, দুটো সেন্টার আছে ক এন্ড খ, যে সবুজ কালিতে লিখছি ওটাতে ভালো লেখা যাচ্ছে। তাহলে ক এন্ড খ যেটা আছে বাজার আছে, ক এন্ড খ দুটো প্রোডাকশন সেন্টার আছে এবং এদের উৎপাদন খরচ এবং পরিবহন ব্যয় সমান। তার সাথে এই দুটো যদি সমান হয় তার সাথে এদের সরবরাহ মূল্য সমান। এখন এখানে কি হবে ব্যাপারটা দেখো, এখানে আমরা ধরে নেব ঠিক সেম টু সেম যেরকম ছবিটা আমরা করেছিলাম আগেরটাতে, এরকম বোঝা যাচ্ছে ছবি। এখানে আছে ক এবং এখানে আছে খ, ঠিক আছে। মাঝ বরাবর এখানে যেটা আছে এটা পুরোটা থাকবে সরবরাহ মূল্য, মাঝখানে থাকবে এই অবধি থাকবে হচ্ছে কি তোমার উৎপাদন, আর বাকিটা থাকবে পরিবহন, এটা থাকবে ট্রান্সপোর্ট কস্ট, এটা থাকবে প্রোডাকশন কস্ট পি, আর এটা হচ্ছে কি তোমার সরবরাহ মূল্য। এই টোটালটা হচ্ছে সরবরাহ মূল্য, কি সরবরাহ মূল্য। প্রত্যেকটাতেই এরকমই থাকবে, আমি একটা লিখে দিচ্ছি, প্রত্যেকটাতে আর লিখবো না। সরবরাহ মূল্য, ঠিক আছে। এখন কি বলেছে, ক ক্ষয়ের উৎপাদন ব্যয়, এটা প্রোডাকশন ব্যয়, ক ও ক্ষয়ের উৎপাদন ব্যয় একই, ঠিক আছে, ধরলাম ক এন্ড খ। আমি ধরে নিচ্ছি সাপোজ এখানে ক খ নয়, ঠিক আছে, সাপোজ এখানে ক আছে এন্ড এখানে খ আছে, দুটো সেন্টার আছে, সুবিধার জন্য ছবিতে ভালো বোঝা যায় তার জন্য এটা করা হয়েছে। তো ক এখানে আছে ক এবং খ, কতে কি হচ্ছে বলেছে কয়ের উৎপাদন এবং ক্ষয়ের উৎপাদন ব্যয় সমান, তাহলে আমরা ধরে নিচ্ছি দুটোই সমান, এটাও সমান আর এটাও সমান, তার মানে এই অবধি সমান সমান হয়েছে। এখন কি বলেছে, এখন বলেছে পরিবহন ব্যয় সমান। এখন পরিবহন ব্যয়কে আমরা কি এই যে টি উপরের মাধ্যমে দেখাবো, এগুলো সবসময় আমরা এইরকম ভাবে দেখাবো, এইরকম ওয়াই এর মতো দেখাবো, এটাকে পরিবহন ঢাল বলা হয়। তার মানে যত দূরত্ব বাড়বে এই সেন্টার থেকে, যত দূরত্ব বাড়বে তত হচ্ছে যে ট্রান্সপোর্ট কষ্ট বাড়বে, এই জন্য এটা ওয়াই এর মতো হয়ে যায়, এটাকে আরো বেশি প্রশস্ত হলে আরো বেশি তোমার ওয়াই হয়ে যাবে, ঠিক আছে, এটাকে পরিবহন ঢাল বলা হয়। ঠিক আছে, তার মানে এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, সেই জন্য ওয়াই এর মতো আর কি দেখানো হচ্ছে। তাহলে পরিবহন খরচাটা কি বলছে, দুজনেরই সেম। তাহলে পরিবহন খরচা যদি দুজনেরই সেম হয় তাহলে কি হবে, এই এই এদিক করলাম, সরি এদিকে করলাম, এরও হচ্ছে পরিবহন ব্যয় সমান, তাহলে এই তার মানে এই পরিবহন ঢাল এই দুটোর ক্ষেত্রে একই। পরিবহন ঢাল
ক এবং ক্ষয়ের ক্ষেত্রে দুটোর একই, প্রোডাকশন সেন্টারও হচ্ছে কি তোমার উৎপাদন খরচা একই এবং পরিবহন যে ঢাল সেটাও সমান। যদি সমান হয়, যেখানে ইন্টারসেক্ট, মনে রাখবে যেখানে ছেদ করবে এই পরিবহনের যে ঢালের যে রেখা দুটো যেখানে ছেদ করবে এই অঞ্চল বরাবর ছেদ করছে, সুতরাং এইখানে বরাবর যদি তুমি ভার্টিক্যালি নিচের দিকে নেমে আসো, তাহলে যেই অঞ্চল বরাবর নিচের যে ডিস্টেন্সটা, যে দূরত্বটা, নিচের যে লাইনটা সেটা হচ্ছে দূরত্ব। এই যে দূরত্বটা কিন্তু সমান ভাগে ভাগ হয়েছে, তার মানে হচ্ছে কি মার্কেটটা আস্তে আস্তে সমান ভাগে কিন্তু ভাগ হচ্ছে। এই যে সমান ভাগে ভাগ হলো, যেহেতু এই দুটোর উৎপাদন ব্যয় ক খ এবং পরিবহন ব্যয় সমান, সুতরাং বলছে ক এবং ক্ষয়ের তোমার হচ্ছে যে মার্কেটটা, এই যে মার্কেটটা এটা হচ্ছে সমান হবে, এই মার্কেটটা দুটোর সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কন্ডিশন একের গেল, যদি ক এবং ক্ষয়ের উৎপাদন স্যার, এবং এটা পরিবহন। সরবরাহ মূল্যের কাছে টোটাল টিপি, এটা কি লিখেছেন? পি হচ্ছে গিয়ে ট্রান্সপোর্ট কস্ট, পি প্রোডাকশন কস্ট। পি তো ফর স্যার, এটা প্রোডাকশন। উপরের দিকটা ট্রান্সপোর্ট কস্ট আর নিচের দিক। হ্যাঁ, এই যে তোমার এই যে জিনিসটা, এই যে তোমার এইটা দেখানো হয়েছে, এই যে লম্বা মতনটা, এটা হচ্ছে কি তোমার ট্রান্সপোর্ট, সরি প্রোডাকশন কস্ট। এই যে উপর থেকে উঠেছে এটা প্রোডাকশন, এটা প্রোডাকশন। ঠিক আছে, তারপরে কি মাঝে ব্রেক আছে, দেখো মাঝে ব্রেক আছে, তার মানে এখান থেকে শুরু হচ্ছে পরিবহন খরচা। ঠিক আছে, সুতরাং এখানে দেখো যদি আমি ডট ডট করে টানি, দুটো সমান হচ্ছে, যদিও এখানে একটু সমান হবে না, হয়তো দুটো সমান। এটা আমি ছোটও করতে পারতাম, যদি এখানেও দেখাতাম অসুবিধা হতো না, দুটোর কিন্তু ইকুয়াল দেখাতে হতো, দুটোর সমান দেখাতে হতো। ঠিক আছে, এটা একটা দিকেই কিন্তু দেখানো হবে, একটা দিকেই দেখানো হবে, তার সাথে একটা ট্রান্সপোর্ট কস্ট থাকবে, উপরের দিকটা যেটা থাকবে সেটা ট্রান্সপোর্ট কস্ট, এবং একটা থাকবে পরিবহন খরচা। ঠিক আছে, সরি, একটা ট্রান্সপোর্ট মানে পরিবহন খরচা, আর একটা হচ্ছে প্রোডাকশন খরচা। নিচেরটা সবসময় হচ্ছে কি উৎপাদন খরচা, উপরের যে ওয়াই এর মতো যে ভি শেপ যেটা থাকবে সেটা ট্রান্সপোর্ট কস্ট বা পরিবহন খরচা। এই দুটো মিলিয়ে হবে সরবরাহ মূল্য। ঠিক আছে, আবার আমরা দ্বিতীয় শর্তে চলে যাবো এবারে। দ্বিতীয় শর্তে কি আছে, শর্ত 2, কয়ের উৎপাদন ব্যয় বেশি। দেখো কি বলেছে, শর্ত 2 বা কন্ডিশন 2, কন্ডিশন 2 তে বলা আছে কয়ের উৎপাদন ব্যয় বেশি, কয়ের, এটা লিখো, এটা হচ্ছে আসল স্টেটমেন্টটা, কয়ের উৎপাদন ব্যয় বেশি, কয়ের উৎপাদন ব্যয় বেশি। উৎপাদন ব্যয় বেশি, এবং এখানে কি বলেছে, এবং পরিবহন খরচ হচ্ছে কি তোমার সমান। সরি, আর ক্ষয়ের কম হবে, মানে এখানে লেখা আছে ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি, তার মানে হচ্ছে ক্ষয়ের কম, ক্ষয়ের কম হয়েছে। এখানে কি আছে, ক্ষয়ের আরেকটা আছে কন্ডিশন আছে কি, পরিবহন খরচা দুটোরই সমান, পরিবহন সমান। কি হবে দেখো, পরিবহন সমান। ঠিক আছে, পরিবহন ব্যয় কিন্তু সমান। এক্ষেত্রে যদি আমি গ্রাফে দেখাই কি হবে, ঠিক আছে, এদিকে কি বলেছি, মাঝখানে একটা জায়গাতে ব্রেক করবে, ব্রেক করার পর এখানে লিখবে হচ্ছে কি পি প্রোডাকশন খরচা, এটা হচ্ছে কি টি ট্রান্সপোর্ট খরচা। ঠিক আছে, এখানে আমাকে দেখাতে হবে কি, যে কয়ের উৎপাদন ব্যয় বেশি, তার মানে ক্ষয়ের কম। তাহলে আমি ধরলাম হচ্ছে কি তোমার এই টোটালটা হচ্ছে কি সরবরাহ মূল্য, এখানে হচ্ছে কি কয় সেন্টার আছে কম, আর এখানে আছে খ। ঠিক আছে, ক আর খ কি বলেছে, কয়ের উৎপাদন ব্যয় বেশি, তার মানে উৎপাদন ব্যয় কয়ের বেশি করো, কয়ের থেকে বেশি করতে হবে, কিন্তু পরিবহন ব্যয়টা কিন্তু সমান বলেছে, পরিবহন যে ঢালটা হবে সেটা সমান হবে, যে ঢালটা স্লোপটা হবে, যে গ্রেডিয়েন্টটা হবে সেটা কিন্তু সমান হবে। ক্ষয়ের কি বলেছে, ক্ষয়ের কিন্তু কম বলেছে, তাহলে ক্ষয়ের কম থাকবে। সুতরাং এটা লম্বা মনে হচ্ছে, এটা ছোট। এর প্রোডাকশন খরচা কি, এর প্রোডাকশন খরচা কম এবং ক্ষয়ের বেশি। এক্ষেত্রে কি হচ্ছে, এগুলো বেঁকে বেঁকে যাচ্ছে, একটু সোজা করে দিই, এটা বেশি হবে, এটা কম হবে। ঠিক আছে, এক্ষেত্রে কি বলেছে, পরিবহন ব্যয় সমান, তার মানে গ্রেডিয়েন্টে যেটা থাকবে সেই গ্রেডিয়েন্টে কি হবে, স্লোপটা থাকবে, সেই স্লোপটা একই রকম থাকবে। মানে 1 কিলোমিটারে হয়তো 5 টাকা এরো, 1 কিলোমিটারে 5 টাকা এরো। এটা এইভাবে ভাবতে হবে যে 1 কিলোমিটার গেলে 5 টাকা এরো, ফায়ারও গেলে 1 কিলোমিটারে 5 টাকা। সুতরাং এর গ্রেডিয়েন্টে যদি আমি করি কি হবে, এক্ষেত্রে গ্রেডিয়েন্টটা হবে এরকম,
যেহেতু সমান এটা এরকম থাকবে, সমান যেহেতু দুটো, কিন্তু এদিকটা একটু বেশি দেখাতে হবে। সেক্ষেত্রে কি হবে, খ কি করবে, যেহেতু সমান, মনে রাখবে এক্ষেত্রে ট্রান্সপোর্ট কস্ট যদি এরও 5 টাকা হয় পার কিমিতে এরও কিন্তু 5 টাকা, কিন্তু এর প্রোডাকশন খরচাটা দেখো বেশি, সেই জন্য প্রোডাকশন যে লাইনটা সেটা উপরের দিকে উঠে আছে, এর কিন্তু নিচের দিকে কিন্তু বসে আছে। সেক্ষেত্রে দেখো কোথায় ইন্টারসেক্ট করছে, সেক্ষেত্রে এইখানে ইন্টারসেক্ট করছে মানে ছেদ করছে। সুতরাং যদি আমি এখানে লাইন টানি একটা, তাহলে দেখো লাইন টানলে কি হচ্ছে, এখানে ছেদ করছে। তার মানে হচ্ছে কি যেখানে ছেদ করছে ভার্টিক্যালি যে লাইনটা আমরা নামাচ্ছি, যেখানে ছেদ করছে দূরত্বের সাথে, ডিস্টেন্সের থেকে, অলওয়েজ ডিস্টেন্স, ঠিক আছে, এর ক্ষেত্রে যেমন এদিকে বাড়বে, এর ক্ষেত্রে যেমন এদিকে বাড়বে। সেক্ষেত্রে ক্ষয়ের মার্কেটটা কিন্তু এক্সপান্ড হবে, প্রসারিত হবে আস্তে আস্তে, ঠিক আছে। এক্ষেত্রে কয়ের যে মার্কেটটা আছে সেটা কিন্তু সংকুচিত হবে। এই যদি প্রোডাকশন কস্ট না কমায়, প্রোডাকশন কস্ট একই রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর আস্তে আস্তে কিন্তু সংকুচিত হবে। তাহলে এই যে পুরোটা এইখান থেকে এই অবধি হবে ক্ষয়ের মার্কেট, আর এই অবধি হবে গিয়ে কয়ের মার্কেট, ঠিক আছে। এই শর্তটা 2 নম্বর শর্তটা বোঝা গেছে তো। আমরা ওনার যে অবজেক্টিভটা ছিল, যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা আমরা দেখার চেষ্টা করছি। যে উনি বলেছেন যে বাজারের যে বিস্তৃতিটা, সেই বিস্তৃতিটা মানে এক্সপান্ড কতটা কি করতে পারে যদি ইন্ডাস্ট্রি এরকম ভাবে প্রেজেন্ট করে। যদিও উনি কিন্তু এই দুটো ইন্ডাস্ট্রির উপর জোর দিয়েই বা দুটো সেন্টারের উপর জোর দিয়ে তিনি তার তত্ত্বটাকে তুলে ধরেছিলেন, ঠিক আছে। এবার 3 নম্বর শর্তে চলে যাবো আমরা। দেখো 3 নম্বর কন্ডিশন, এগুলো অনেক সময় ছবি দেয় পরীক্ষাতে, নেট যারা দিয়েছো তারা জানো, এগুলো পরীক্ষাতে এরকম ছবি দিয়ে দেবে, তারপরে জিজ্ঞাসা করবে কয়ের মার্কেট কোথায়, ক্ষয়ের মার্কেট কোথায়, বা এটা দিয়ে ছবি দিয়ে দেবে, বলবে হচ্ছে কি এটাকে এক্সপান্ড করো, এটাকে আলোচনা করো, স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে কোনটা ভুল। বুঝতে পারছো তো? সুতরাং এগুলোকে ক্যাজুয়াল নিও না। পরীক্ষক এক্সামিনার তোমাকে অনেক রকম ভাবে কিন্তু কোশ্চেন করতে পারে, সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। পরীক্ষাগুলো দাও, বুঝতে হবে। শর্ত নম্বর 3, কন্ডিশন 3 কি হবে না, কন্ডিশন 3 বলা আছে কয়ের উৎপাদন এবং পরিবহন ব্যয় ক্ষয়ের তুলনায় কম। কি আছে, কয়ের উৎপাদন ও পরিবহন খরচ ক্ষয়ের তুলনায় বেশি। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে সেম ছবি হবে, ছবি কিন্তু সেমই হবে। এখানে থাকবে ক, এখানে থাকবে খ। কি বলেছে স্টেটমেন্টটা ভালো করে পড়ো। স্টেটমেন্টটা বলা আছে ক্ষয়ের উৎপাদন এবং পরিবহন খরচ ক্ষয়ের তুলনায় হচ্ছে গিয়ে কম হবে, এটা বেশি করেছে। ক্ষয়ের উৎপাদন ও পরিবহন খরচ ক্ষয়ের তুলনায় কম করো, তাহলে হবে এটা কম করো। তার মানে দুটোই কম আছে, মাঝখানে আমি ব্রেক করে এটা তোমার টি করলাম, এটা পি করলাম, পি মানে প্রোডাকশন কস্ট, এটা টি করলাম, এটা হচ্ছে কি টোটাল ডেলিভারি কস্ট, এদিকে হচ্ছে ডিস্টেন্স উভয়মুখী, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে ক্ষয়ের উৎপাদন এবং পরিবহন খরচ ক্ষয়ের তুলনায় কম, তার মানে দুটোই কম, দুটোই এর কম। তার মানে কি হবে, কয়ের প্রোডাকশন ধরলাম কম, কয়ের প্রোডাকশন এখানে কম, এর হচ্ছে গিয়ে ডিস্টেন্স যত যাবে তত হচ্ছে কি ধরো এর 2 টাকা পার কিমিতে লাগবে, সেক্ষেত্রে ক্ষয়ের 10 টাকা পার কিমিতে করবে। সেক্ষেত্রে কয়ের যে গ্রেডিয়েন্টটা থাকবে সেটা খুব স্লোলি যাবে, খুব স্লোলি যাবে এরকম। দেখো এই গ্রেডিয়েন্টটা যে ঢালটা থাকবে সেটা খুব স্লোলি মুভ করবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা একটা গেল। এক্ষেত্রে কি বলেছে দ্বিতীয় নাম্বারে, যে ক্ষয়ের দুটোই বেশি, ক্ষয়ের উৎপাদন এবং পরিবহন খরচা দুটোই বেশি, তাহলে কি আমরা দুটোই করলাম বেশি। সেক্ষেত্রে কি এই পর্যন্ত আমরা নিয়ে গেলাম, যেটা ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত নিয়ে গেলাম, যে আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম লেভেল অবধি আছে উৎপাদন প্রোডাকশন খরচা। সুতরাং এই অবধি একটা আমরা ভার্টিক্যালি লাইন টানলাম। এর কি বলেছে, এর হচ্ছে গিয়ে ক্ষয়ের পরিবহন ব্যয় বেশি, তার মানে হচ্ছে বেশি মানে কতটা বেশি বলা নেই, আমরা ধরে নিচ্ছি অনেকটাই বেশি।
সুতরাং এক্ষেত্রে এই স্লোপটা যেটা গ্রেডিয়েন্ট পরিবহন যেটা ঢালটা দেখেছো এটা স্লোলি মুভ করছে, স্লোলি আস্তে আস্তে উঠছে। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে এই কিন্তু স্টিপ হবে। স্টিপ কিরকম হবে দেখো, স্টিপ কিরকম হবে, এরকম টাইপের হবে। ঠিক স্টিপ, এই যে স্টিপ, এই দুটো খুব হচ্ছে কি তীব্র তীব্র ঢাল যুক্ত। সুতরাং এখানে কোথায় ইন্টারসেক্ট করছে, এখানে দেখো এখানে ছেদ করছে, একটা লাইন এখানে ছেদ করছে, আরেকটা লাইন এখানে ছেদ করছে। তার মানে কয়ের মার্কেট এরিয়াটা দেখো, কয়ের মার্কেট এরিয়াতে কতটা যাচ্ছে, এই যে এই পর্যন্ত ধরে নাও যেখানে ইন্টারসেক্ট করলো, এটা হচ্ছে কি ক্ষয়ের মার্কেট, মানে শুধুমাত্র এই অঞ্চলটা হচ্ছে ক্ষয়ের মার্কেট। বাকি এই দিক থেকে যেটা দেখছো কয়, এই দিক থেকে যেটা দেখছো সেটা কয়ের মার্কেট, এবং এই লাইনটার পরেও এটা হচ্ছে কি কয়ের মার্কেট। শুধুমাত্র ওর সেন্টারে, শুধুমাত্র খ যেখানে প্রোডাকশনটা দিচ্ছে, যেখানে মার্কেট এরিয়ার কাছাকাছি শুধুমাত্র ক্ষয়ের বাজার, বাকি যে ক্ষয়ের এপাশও হচ্ছে গিয়ে ক্ষয়ের এপাশও কয়ের বাজার, আর ক্ষয়ের এপাশও হচ্ছে গিয়ে কয়ের কিন্তু বাজার। এটা হচ্ছে কি কন্ডিশন 3। কন্ডিশন 3টা একটু ভালো করে দেখে নাও। গ্রেডিয়েন্ট যেহেতু ঢাল কম, ঢাল বেশি, সেই জন্য ইন্টারসেক্ট যে পরিবহন ঢালগুলোকে ইন্টারসেক্ট করেছে এখানে একটা এখানে একটা। সুতরাং যদি আমরা ভার্টিক্যালি এক্সিস বরাবর লাইন টানি, তাহলে কোথায় ছেদ করবে না এখানে ছেদ করবে। ছেদ করার ফলে কি হবে, এই যে ছোট এরিয়াটা এটা হচ্ছে কি ক্ষয়ের মার্কেট, এবং এই এটা একটা ভাস্ট এরিয়া জুড়ে কয়ের ক হচ্ছে কি কয়ের এটা মার্কেট থাকবে, এবং ক্ষয়ের এপাশেও কিন্তু কয়ের কিন্তু মার্কেট থাকবে। তাহলে এটা গেল কন্ডিশন 3। এবার আসবো কন্ডিশন 4। কন্ডিশন 4 এ আছে ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি কিন্তু পরিবহন খরচা কম। ঠিক আছে, আবার কয়ের উৎপাদন খরচা হচ্ছে গিয়ে তোমার কম। ঠিক আছে, এক্ষেত্রে দেখো কি হবে, শর্ত 4। শর্ত 4 আমরা বলি কি আছে এখানে দেখি, ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি কিন্তু পরিবহন খরচ কম। তাহলে লিখো কি বলেছে, ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি, এটা এই দিকটাই হবে। আমরা আগে দেখলাম উৎপাদন ব্যয় বেশি কিন্তু পরিবহন খরচ কম। আরেকটা কন্ডিশন কি বলা আছে, আরেকটা কন্ডিশন বলা আছে কয়ের হচ্ছে উৎপাদন খরচা, বেশি, কয়ের উৎপাদন খরচা কম। সরি, কয়ের উৎপাদন খরচ বেশি। ঠিক আছে, কয়ের উৎপাদন খরচ হচ্ছে কি তোমার বেশি। এক্ষেত্রে ঠিক হলো কি কথাটা, শর্ত নম্বর 4 ঠিক হলো কি? আছে কি লেখা আছে দেখো তো, ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি কিন্তু পরিবহন খরচ কম। আচ্ছা, ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি থাকবে কিন্তু পরিবহন ব্যয় তোমার হচ্ছে গিয়ে কম থাকবে। আর হচ্ছে গিয়ে কয়ের দুটোই বেশি করো, কয়ের উৎপাদন খরচও বেশি আর পরিবহনও বেশি। এটা একটু মিস্টেক লেখা আছে, পরিবহন খরচও বেশি। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে একটু আগে যেটা করলাম, কি করলাম আগে, এক্ষেত্রে ধরো ছবিটা যদি গ্রাফে আমরা করার চেষ্টা করি, এরকম হবে ডায়াগ্রামটা, এদিকে ডিসটেন্স, এদিকে সরবরাহ স্যার মূল্য। এই ক্ষেত্রে কয়ের মার্কেটটা একদম, হ্যাঁ, এক্ষেত্রে কি বলো, এক্ষেত্রে কয়ের মার্কেটটা এক্ষেত্রে গ্রাফটা আগের মতনই হবে, কিন্তু আগের ক্ষেত্রে ক্ষয়ের যেটা মার্কেট এরিয়াটা একদম কম ছিল, এবারে সেটা কয়ের ক্ষেত্রে হবে। ঠিক 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 ঠিক, একদম ঠিক ঠিক। তাহলে একবার দেখে নাও কি হচ্ছে। তাহলে এক্ষেত্রে ধরলাম হচ্ছে কি এর প্রোডাকশন বেশি, এর গ্রেডিয়েন্টও হচ্ছে কি বেশি থাকবে, এর গ্রেডিয়েন্টও বেশি থাকবে। গ্রেডিয়েন্ট একটু ইয়ে করে করি, গ্রেডিয়েন্টও বেশি থাকবে। ক্ষয়ের কি বলেছে, ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি থাকবে, উৎপাদন ব্যয় বেশি থাকবে কিন্তু যেহেতু স্লোপটা কম থাকবে, কি বলেছে, স্লোপটা একবারে মিনিমাম থাকবে। সেক্ষেত্রে কি হবে, এটা ক আর এটা হচ্ছে কি খ। সেক্ষেত্রে এই যে কয়ের মার্কেটটা ক্যাপচার, কয়ের যে এই সেন্টারের মার্কেটটা ক্যাপচার করবে না, শুধুমাত্র ক্যাপচার করবে এই দুই সাইডেরটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কি পুরোটা ক্ষয়ের, আর এই দিকটাও থাকবে ক্ষয়ের মার্কেট। এটা সেম টু সেম একই হলো, একটু ঘুরিয়ে বলা হলো। শর্ত নাম্বার 5-এ আমরা যাব। দেখো শর্ত নাম্বার 5,
শর্ত নাম্বার 5 স্যার পরীক্ষাতে স্যার এটাই এই বেশি হবে। কন্ডিশন 4টাতে ক্ষয়ের উৎপাদন হ্যাঁ, ব্যয়টা বেশি থাকবে না কম হবে? বেশি থাকবে। বেশি থাকলেও ওর যেহেতু পরিবহন খরচাটা কম, ট্রান্সপোর্ট কস্ট যেহেতু অনেকটা কম, সেহেতু কি হবে, ও আচ্ছা অনেকটা অঞ্চল জুড়ে ওর যে সরবরাহ মূল্যটা কিন্তু কম রাখতে পারবে। সরবরাহ মূল্য কম রাখতে পারার কারণে ও কিন্তু অনেকটা জায়গা জুড়েও কিন্তু এক্সপ্যান্ড করবে। ঠিক আছে, আচ্ছা কন্ডিশন 5 এ দেখো কি হচ্ছে। কন্ডিশন 5 এ বলেছে কয়ের উৎপাদন এবং পরিবহন ব্যয়, কয়ের উৎপাদন এবং হচ্ছে গিয়ে উৎপাদন ও পরিবহন ব্যয় ক্ষয়ের থেকে অনেক কম। কি বলেছে দেখো, কয়ের অনেক কম। কি বলেছে, কয়ের উৎপাদন এবং পরিবহন ব্যয় কি, এবং পরিবহন ব্যয় ক্ষয়ের তুলনায় অনেক কম, অনেক কম। অনেক কম মানে আমরা ধরে নিচ্ছি যে অনেকটাই কম। এবারে ধরো এখানে এইটা মাঝে মধ্যে দেয় পরীক্ষাতে, এই চার্টটা মাঝে মধ্যে দেয়। আমি দেখেছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের না প্র্যাকটিস এটা দেখেছিলাম, একটা এরকম চার্ট দিল, ঠিক এই চার্টটাই দিয়েছিল। তারপরে ওখানে স্টেটমেন্ট গুলো বলে দিয়েছিল যে কোন স্টেটমেন্টটা এই যে ডায়াগ্রামটাকে ম্যাচ করছে। ঠিক আছে, এক্ষেত্রে কি বলেছে দেখো, এক্ষেত্রে বলেছে কয়ের প্রোডাকশন এবং পরিবহন খরচ তুলনামূলক অনেক কম, তাহলে হচ্ছে কি কয়ের সব থেকে কম থাকবে। এদিকটা হচ্ছে কি সরবরাহ মূল্য মাঝখানে ব্রেক করে দেবে। ঠিক আছে, নিচে থাকবে প্রোডাকশন কস্ট, আর এটা হচ্ছে কি ট্রান্সপোর্ট কস্ট। বলছে এবারে এখানে ছবিটা দেখো কি রকম হবে। কি বলেছে, যে ক এর এখানে ক সেন্টার আছে এন্ড এখানে আছে খ সেন্টার। ঠিক আছে, দুটো সেন্টার আছে। এই দুটো সেন্টারে কয়ের খুবই কম বলেছে, কি কয়ের উৎপাদন পরিবহন ব্যয় ক্ষয়ের তুলনায় অনেকটাই কম, মানে অনেকটাই মানে মিনিমাম ধরে নাও সব থেকে কম খরচায় ও কিন্তু প্রোডাক্ট দিচ্ছে। তাহলে আমি ধরলাম এই এর সরবরাহ মূল্য মানে হচ্ছে কি যেটা ট্রান্সপোর্ট কস্ট সেটাও সব থেকে কম। তাহলে কি এর গ্রেডিয়েন্টটা খুব স্লোলি মুভ করবে, খুব স্লোলি এরকম ভাবে কিন্তু মুভ করবে। এক্ষেত্রে কি বলা হয়েছে, এক্ষেত্রে আরেকটা কন্ডিশন বলা হয়েছে যে ক্ষয়ের উৎপাদন খরচা কয়ের তুলনায় অনেক বেশি। তাহলে আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমাম লেভেল কোথায় আছে, ম্যাক্সিমাম লেভেল এখানে আছে। তাহলে আমি ধরে নিলাম এখানে, এখানে হচ্ছে কি ম্যাক্সিমাম খরচা হয়েছে। সুতরাং আমি একটা ভার্টিক্যাল লাইন আমরা করতেই পারি এখানে যেখানে প্রোডাকশন সেন্টার আছে। সুতরাং আরেকটা কি বলেছে যে পরিবহন খরচা বা পরিবহন ঢাল সব থেকে বেশি, তাহলে বেশি আমরা করে দিলাম এরকম ভাবে। এখন দেখো এখানে কি হয়েছে ব্যাপারটা, কয়ের যে পরিবহন ঢালটা আছে বা সরবরাহ মূল্যের যে কার্ভটা আছে, সেটা ক্ষয়ের যে প্রোডাকশন সেন্টার, প্রোডাকশন যে লাইন, সেই লাইনটি কিন্তু ক্রস করে গেছে। এক্ষেত্রে এক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা বেশ মজাদার ব্যাপার। এক্ষেত্রে কয়ের হচ্ছে কি তোমার যে লাইনটা আছে সেই লাইনটা ক্ষয়ের যে প্রোডাকশন কস্ট আছে সেই কস্টটাকে কিন্তু ছেদ করে গেছে। এক্ষেত্রে কি হবে বলতো, এক্ষেত্রে ক কোন একটা প্রোডাক্ট তৈরি করছে এবং খ আমরা ধরে নিচ্ছি দুটো সেম প্রোডাক্ট তৈরি করছে, দুটো সেম প্রোডাক্ট তৈরি করছে। এক্ষেত্রে ক ধরো পেন তৈরি করছে, খ কিন্তু পেন তৈরি করছে। যেহেতু কয়ের উৎপাদন খরচা এবং কয়ের পরিবহন খরচা দুটোই কম থাকার জন্য ক্ষয়ের যে উৎপাদন খরচার যে লাইন, সেই লাইনকে কিন্তু ক্রস করে গেছে, সেই লাইনকে ইন্টারসেক্ট করেছে, সেই লাইনকে ছেদ করেছে। যেহেতু উৎপাদন লাইনকে ছেদ করবে, যেহেতু উৎপাদন লাইনকে ক্রস করবে বা ইন্টারসেক্ট করবে, সেহেতু কি বলছে ক যে পেনটা তৈরি করছে সেটা ক্ষয়ের যে প্রোডাকশন সেন্টার সেখানেও কিন্তু বিক্রি হবে। কারণ ধরো ক্ষয়ের উৎপাদন ব্যয় বেশি আর হচ্ছে পরিবহন ব্যয় বেশি। হয়তো ক একটা পেন তৈরি করছে 5 টাকা, 5 টাকাতে, সেই পেনটা ক্ষয়ের ওখানে সে দিচ্ছে 6 টাকায়, 6 টাকাতে দিচ্ছে। এখন খ একটা পেন তৈরি করছে ওইখানেই, সে পেনটা তার দাম হচ্ছে 7 টাকা, 7 টাকা প্রোডাকশন খরচ এবং হচ্ছে ট্রান্সপোর্ট খরচ মিলিয়ে হচ্ছে গিয়ে 7 টাকা, তার মানে সরবরাহ মূল্য হচ্ছে 7 টাকা। তাহলে ধরো কয়ের পেন, একই পেন যদি ক্ষয়ের কাছাকাছি বা ক্ষয়ের প্রোডাকশন সেন্টারে 6 টাকায় বিক্রি হয় এবং ক্ষয়ের নিজস্ব প্রোডাকশন সেন্টার আছে সেখানে ওই পেনটাই 7 টাকাতে বিক্রি হচ্ছে, তাহলে মানুষ কোনটা কিনবে, মানুষ অলওয়েজ 6 টাকার পেনটাই নেবে, একই পেন যেহেতু 6 টাকার পেনটাই নেবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ক আস্তে আস্তে ক্ষয়ের যে মার্কেটটা আছে, ক আস্তে আস্তে ক্ষয়ের যে মার্কেটটা, যে একটা প্রোডাকশন সেন্টার আছে
সেই প্রোডাকশন সেন্টারটাকেও আস্তে আস্তে ক্যাপচার করবে। তার মানে এই পুরোটা, এদিকের এই পুরোটাই হয়ে যাবে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কয়ের মার্কেট। ক্ষয়ের মার্কেট বলে এখানে কিছুই থাকবে না। আস্তে আস্তে কয় যে ইন্ডাস্ট্রিটা, আস্তে আস্তে খ যে ইন্ডাস্ট্রিটা থাকবে সেই ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে কিন্তু উঠে যাবে। কারণ কি? কারণ ও ওই দামে ওর প্রোডাকশন যে দ্রব্যটা সেটা কিন্তু ও দিতে পারবে না, ও আস্তে আস্তে কিন্তু উঠে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছো যে হচ্ছে গিয়ে যেহেতু প্রোডাকশন কস্ট কম, ট্রান্সপোর্ট পরিবহন খরচা যেহেতু কম, সেই জন্য কি হবে, সেই জন্য কোনো একটা মালকে ক্ষয়ের যে প্রোডাকশন সেন্টার, সেই প্রোডাকশন সেন্টারেও কিন্তু বিক্রি করতে পারবে কম টাকাতে যদি বিক্রি করতে পারে, এই সেন্টারটা তার কোনো প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। এই সেন্টারটা আস্তে আস্তে উঠে যাবে, উঠে গেলে কি হবে, এই বাজারটা পুরোপুরি তোমার হচ্ছে গিয়ে কয়ের বাজারে তোমার কিন্তু পরিণত হবে। এই পর্যন্ত গেল এডগার হুভারের যে হচ্ছে গিয়ে বাজার এর অর্থনৈতিক কাজকর্ম সংক্রান্ত তত্ত্ব। এখন এখানে দুই একটা সমালোচনার কথা আমরা বলতেই পারি, যেটা হচ্ছে কি তোমার হচ্ছে কি এই যে তত্ত্ব, ঠিক আছে, মানে এডগার হুভারের হচ্ছে কি তোমার যে তত্ত্ব, সেই তত্ত্ব আমরা বলতে পারি যে কি বলবো, এটা হচ্ছে কি ওয়েবার তত্ত্বের একটা মডিফিকেশন আমরা বলতে পারি। ঠিক আছে, দেখো এখানে সমালোচনা হিসেবে সেরকম মেরিটস এবং ডিমেরিটস নেই, তবু আমরা বলতে পারি একটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ওয়েবারের যে তত্ত্ব আছে, ওয়েবারের তত্ত্বের হচ্ছে মডিফিকেশন, ওয়েবারের তত্ত্বের মডিফিকেশন। তত্ত্বটিতে কি, তত্ত্বটিতে বাজারের আয়তন ঠিকঠাক দেখানো যায়, বাজারের বিস্তৃতি বাজারের বিস্তৃতি ঠিকঠাক দেখানো যায়, তারপরে আমরা বলতে পারি যে হচ্ছে কি তত্ত্বটিতে চাহিদার কোনো কথা বলা হয়নি, কি তত্ত্বটিতে চাহিদার ব্যাপারে কিছু বলা হয়নি, চাহিদার কথা কিছু বলা হয়নি। হয়েছে। আর বলতে পারি তত্ত্বটিতে একটা অ্যাডভান্টেজ হচ্ছে কি আইসোটিমের ব্যবহার, একসাথে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কোশ্চেন করতে পারে যে ওয়েবার ছাড়া আইসোটিমের ব্যবহার আর কি করেছিলেন? এডগার হুভার আইসোটিমের ব্যবহার করেছিলেন। ঠিক আছে, এই কটা গেল হচ্ছে কি তোমার তত্ত্বের আমরা মূল্যায়ন করতে পারি, মানে কিছু ডিমেরিটস করলাম, কিছু আমরা মেরিটস এর কথা বললাম। ঠিক আছে, এখানে অব্দি কারো কিছু জিজ্ঞাসা আছে কি? স্যার আইসোটিমের ব্যবহার করেছিলেন, ওটা কোনটার জন্য বলুন? ওটা ওই যে তোমার মার্কেট এরিয়াগুলো দেখাচ্ছিলাম না, ওই যে মার্কেট এরিয়াগুলো দেখাচ্ছিলাম ওয়াইয়ের মতো করে, এই যে ওয়াইয়ের মতো করে দেখাচ্ছিলাম, যেখানে ইন্টারসেক্ট করছিল, এই যে এই অঞ্চল বরাবর তুমি যদি একটা গোল বৃত্ত টানো, এই যে এটা হচ্ছে আইসোটিম। ঠিক আছে, আবার কাঁচামালের জন্য যখন পরিবহন কস্ট দেখেছেন তখন কিন্তু আইসোটিমের ব্যবহার দেখেছেন। ঠিক আছে, যেহেতু আইসোটিমটা অত বেশি ইম্পর্টেন্স নয়, কিন্তু উনি আইসোটিম মানে যে টার্মটা একই রকম পরিবহন রেখা বোঝানোর জন্য আইসোটিম টার্মটাকে উনি ব্যবহার করেছিলেন, কিন্তু ভাস্ট সেরকম ভাবে ব্যবহার করেনি, ওয়েবার যেরকম ব্যবহার করেছিলেন, ঠিক আছে, সেইভাবে কিন্তু উনি আইসোটিমকে সেইভাবে ব্যবহার করেনি। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা যে দুটো তত্ত্ব আলোচনা করলাম, একটা হচ্ছে অগাস্ট লস আর হচ্ছে কি এডগার হুভার। তোমাদের সিলেবাসে কিন্তু ইকোনমিক মডেলের যে তত্ত্বগুলো আছে সেটা হচ্ছে কি ওয়েবারের তত্ত্ব আছে, তারপরে হচ্ছে কি অগাস্ট লসের তত্ত্ব আছে, আর হচ্ছে কি এডগার হুভারের তত্ত্ব আছে। আমি নেক্সট দিন রস্টোর তত্ত্বটা আর হচ্ছে গিয়ে গুনার মেন্ডালের যে তত্ত্বটা আছে সেটা বলে দেবো। ঠিক আছে, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, অর্থনৈতিক ভূগোলের যে নোটসটা সেটা আপলোড করা হয়ে ওঠেনি। আমি আজ হবে না, হয়তো কালকেও হবে না, হয়তো কালকে আমার পড়ানো আছে, তাহলে কালকে সন্ধ্যের দিক করে আমি ইকোনমিক জিওগ্রাফির যে নোটসটা সেটা হচ্ছে কি তোমাদের আপলোড করে দেবো। ঠিক আছে, আর একটা কথা আমি আগের দিন বলেছি, মানে গতকাল বলেছি, সেটা হচ্ছে কি তোমার